আচ্ছা, শুনতে পাচ্ছেন? আমি হচ্ছে ওই যে কালকের সলভটা একটু দিতাম, মানে আপনাদের হচ্ছে যে পরীক্ষাতে যে অ্যাসাইনমেন্টটা ভুল করছেন আপনারা, ১ এর এ, এটা একটু সলভ করে দিতাম, বুঝছেন? এখন কি করে দিব নাকি সবাই আসলে তারপর? বলেন তো, নাকি লেকচার থেকে এখন পড়ানো শুরু করব? ম্যাম সবাই আসুক তারপর দেখাই। আচ্ছা ঠিক আছে। হামিদুল ইসলাম, কি অবস্থা? হামিদুল ইসলাম আসছেন? জি ম্যাম, আসছি ম্যাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ভালো তাহলে আছেন? তো ৬ জন আসছে কেবল। জি ম্যাম। শুরুও করতে পারতেছি না, আবার দেরিও হয়ে যাচ্ছে শুরু করতে। ছেলে পেলে খাওয়ার টাইম তো ম্যাম, খাওয়া দাওয়া করে হুম। আসবো। আপনাদের কালকে ম্যাথ পর্যন্ত পড়ানো হয়েছিল, তাই না? জি ম্যাম। নুরুল ইসলাম। জি ম্যাম, ম্যাথটা আজকে দেখাতে চাইছিলেন আবার। হ্যাঁ, ম্যাথটা আজকে দেখাতে চাইছিলাম আরেকবার, আর হচ্ছে আপনাদের ওই যে ইয়েটা দেখাতে চাইছিলাম, যেটা অ্যাসাইনমেন্টে ভুল হয়েছে। জি ম্যাম। আচ্ছা, আপনাদের কারো একজনের খাতা দেখে ঠিক করে দিব? নুরুল ইসলাম, যেমন নুরুল ইসলাম, অথবা কার যেন খানিকটা ঠিক হয়েছিল, মানে ওয়াই সহ লিখছিল। ম্যাম মোকাদ্দেস আমি আলী মনে লিখছিলাম। হয়। জি মোকাদ্দেস ম্যাম, আলী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি লিখছিলাম অবশ্য। তাহলে আমি আপনারটা অন করি, ঠিক আছে? তাহলে আপনারটা অন করলে বেশ সুবিধা হবে। মানে আপনি ওয়াই লিখছেন, তাও আপনারটা ভুল কেন সেটা মানে তাহলে খুব ভালোভাবে স্পষ্ট হবে আর কি। দাঁড়ান, আমি অন করতেছি। আপনাদের হচ্ছে ইয়েতে ভুল হয়ে গেছে, আপনাদের অ্যাঙ্গেল বের করতে ভুল হয়ে গেছে, বেশ কিছু জায়গায় ভুল হয়েছে। আমি মোকাদ্দেস আলীরটা বের করতেছি। দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, এটা আমি মোকাদ্দেস আলীরটা বের করছি, ঠিক আছে? আচ্ছা, জি ম্যাম। আহ এখানে দেখেন, প্রথমত ওর কি ভুল হয়েছে। প্রথমত ওর এটা ভুল হয়েছে যে ও এখানে সব ঠিক লিখছে, ঠিক আছে, কিন্তু এখানে কি হবে, ও দুইটা ভেক্টর ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে সে ভেক্টরটা, এটা হচ্ছে ভেক্টরের মান, আর এটা হচ্ছে দিক, তাহলে এটা ভেক্টর না, এটা হচ্ছে ভেক্টর, ঠিক আছে? আর এটা তাও গেল, ঠিক আছে, এটা সমস্যা নাই। এখানে অনুযায়ী ও কিন্তু ঠিকভাবে লিখছে, দেখেন যে আর ডট এক্স, এই জিনিসটা কিন্তু অনেকেই লেখে নাই। এজন্য আমি ওরটা বের করছি, যাতে করে মানে অল্প যার ভুল সেটা বোঝানোর জন্য, ঠিক আছে? ওর যেমন অল্প ভুল হয়েছে এখানে। এখানে আর ডট এক্স, এফ আই ডট এক্স, তারপরে এজেড ডট এক্স করছে ও। মানে ও দেখাইছে কেমন করে আমি অ্যাঙ্গেল গুলা পাচ্ছি, ঠিক আছে? তো আগেই এজেড আর এক্স টাকে বাদ দিতে পারি আমি, যেহেতু এটার হচ্ছে মধ্যকার কোণটা হচ্ছে কত, 90 ডিগ্রি। 90 ডিগ্রি বললে কস 90 ডিগ্রি হলো 0, বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে আর ডট এক্স করলে আমি কস ফাই পাবো, আর এফ আই ডট এক্স করলে আমরা মাইনাস সাইন ফাই পাবো, এই জন্য এই প্লাসটা মাইনাস হয়ে গেছে, ঠিক আছে? এটুকু পর্যন্ত সবার ক্লিয়ার। এইবার যাই দেখেন ভুল কোথায় হয়েছে। ভুলটা হয়েছে যে অ্যাঙ্গেল বের করতে। অ্যাঙ্গেলের এখানে দেখেন আপনাদেরকে, এখানে ভ্যালু দেওয়া আছে ওয়াই এর 7.5, ঠিক আছে? আর এক্স এক্স এর ভ্যালু দেওয়া আছে 2.5। তাহলে আপনারা এখানে মাইনাস কেন লিখছেন? এটা তো এই ইকুয়েশন অনুযায়ী হবে না, আপনার যেটা ইন জেনারেল ভ্যালু দেওয়া আছে সেটা হবে। ইন জেনারেল ভ্যালু দেওয়া আছে যে কি বলে, এটা হচ্ছে 7.5 আর এটা হচ্ছে 2.5, ঠিক আছে? তো সেই অনুযায়ী তাইলে আমাদের কি করতে হবে, tan ইনভার্স ওয়াই বাই এক্স করতে হবে, ঠিক আছে? এটা কি বুঝতে পারছেন? জি এটা ম্যাম। গেল। তারপরে কি করতে হবে, তারপরে আপনারা ভ্যালু বের করছেন, এটাও কোনো ভুল নাই, ঠিক আছে? এটাও কোনো ভুল নাই।
তারপরে দেখেন ও এখানে সব ভ্যালু বসায় দিছে, ওরটা কিন্তু পুরোটাই ঠিক আছে, যদি ওই মাইনাসটা না দিত তাইলে। ওই মাইনাস দেওয়ার জন্য ওকে মনে হয় 1 নম্বর কাটছি, কারণ ওর তো পুরোটাই ঠিক আছে, ঠিক আছে মোটামুটি। তারপরে দেখেন ডাব্লিউ ওয়াই যখন করব তখন কি করব, এগুলো সবগুলোকে ডাব্লিউ মানে এ ওয়াই দিয়ে গুণ করব, ঠিক আছে। তাহলে গুণ করলে প্রথমে এটা বাদ দিলাম, এটা অনুযায়ী এই যে আমরা যে টেবিলটা দিচ্ছি সেটা অনুযায়ী এই দুটার মধ্যকার কোণ, তাহলে এখানে সাইন ফাই হবে, এখানে হচ্ছে এফ আই আর এ ওয়াই এর মধ্যে কস ফাই হবে, ঠিক আছে। তাহলে এই দুটার ভ্যালু আর বসাই দিলাম, ভ্যালু বসাই দিয়ে এটা আপনাদের জিরো আসছে, কিন্তু হচ্ছে যদি ওইটা মাইনাস আকারে না নিতেন তাহলে জিরো আসতো না, কিন্তু আপনারা যেভাবে করছেন সেই অনুসারে জিরো আসছে, ঠিক আছে। জিরো আসার পরে দেখেন ও ডাব্লিউ জেড এর জন্য বের করছে, কিন্তু ডাব্লিউ জেড এর জন্য আসলে বের করার দরকার নাই, তাও কিন্তু ও বের করছে, ঠিক আছে। এই জন্য মোকাদ্দেস আলীটা কিন্তু মোকাদ্দেসকে তাও মানে ধরেন 1 মার্ক বা 2 নম্বর কাটতে পারি এরকম, কিন্তু অন্যদের কিন্তু আরো অনেক ভুল হয়েছে, আপনারা তো নিজেরা দেখেই বুঝতে পারতেছেন যে কি কি ভুল হইলো, ঠিক আছে। এই জন্য ওরটা আমি দেখালাম যে ওরটা প্রায় কাছাকাছি ঠিক হয়েছে, শুধু ওরটাই পাইছি, ওরটা আর আরেকজনের মনে হয় যে মানে কাছাকাছি করছে, পুরো ঠিক না হলেও কাছাকাছি, ঠিক আছে। আর অনেকেরই দেখলাম আমি যে হচ্ছে মানে হয়তো বা এটা ভাবছেন যে ডাব্লিউ ওয়াই এর ভ্যালু তো জিরোই হয়, ডাব্লিউ ওয়াই তাহলে লিখবোই না, অনেকে এটা ভাবছে, কিন্তু আমাকে যে রিফাত বললো যে ম্যাডাম ডাব্লিউ এর ভ্যালু তো জিরো আসে, ওই জন্য আমি ডাব্লিউ ওয়াই এর ভ্যালুটা লিখি নাই। রিফাত আসছেন? রিফাত, রিফাত জি আসেনি? ম্যাম। জি ম্যাম, আসছি ম্যাম। আচ্ছা ঠিক আছে রিফাত, ওই জন্য আপনি যদি বলেন যে এই হিসেবে জিরো লিখছেন তাইলে তো ঠিক আছে, যে জিরো লিখছি ম্যাডাম, অ্যাঙ্গেলটা যেহেতু ভুল হয়েছে সেই হিসেবে জিরো, এটার জন্য লিখি নাই, কিন্তু তাও কিন্তু লিখতে হবে, কারণ আমি তো দিছি লেখার জন্য, আপনার তো একটা বড় অঙ্ক এটা, আপনার যদি জিরো আসে, ধরলাম এটা জিরোই আসে কোনোভাবে, তাহলে আপনাকে এটা লিখতে হবে, দেখাইতে হবে আমাকে যে আপনি জানে শুনে এটা লিখছেন, না হলে তো অনেকে মুখস্থ করে লিখে দিছে। আর ধরেন আপনার যেহেতু অ্যাসাইনমেন্ট, এটা কিন্তু পরীক্ষা না, সো অ্যাসাইনমেন্টে তো বেশিরভাগ মানুষই দেখে দেখেই লেখে, তাহলে আমি কেমন করে বুঝবো কে দেখছে কে দেখেনি? তাহলে যারা ভাঙ্গে ভাঙ্গে করবে তাদেরকে আমি বুঝবো যে তারা আসলেই পারে, জিনিসটা পারে বলেই ভাঙ্গে ভাঙ্গে লিখছে। অনেকে পারে বাট ছোট করে লেখার জন্য নাম্বার কম পাইছে, ঠিক আছে। না হলে অনেকেই আরো বেশি পাইতো, যারা হচ্ছে 26 করে পাইছে তারা 27, 28 বা 29ও পাই যাইতো, ঠিক আছে। শুধুমাত্র এইটুকুর জন্য একটু কম পাইছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি শুরু করি এখন, নাকি একটু পরে শুরু করব, মানে আগে রিভিউ করব, মানে এখনো তো নতুন পড়া 8 জন একটু কম 7 শুরু জন। করব, কি করবো বলেন? এখনো তো 7-8 জন আছে। তাহলে কি আমি কালকের পড়াটা একটু রিভিউ করে আসবো প্রথম থেকে? এটা করা যায়, ভালো হবে। আচ্ছা নুরুল ইসলাম বলেন কি করব? নুরুল ইসলাম, জি ম্যাম, এই ম্যাথটাই দেখান ম্যাম। এই ম্যাটটাই দেখাবো? আচ্ছা জি ঠিক আছে। ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ম্যাটটা দেখাতে দেখাতে ওরা আসুক, তারপরে পরের অংশ শুরু করছি, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন y ইজ ইকাল 1 প্লেন, এটা আমি বুঝতে পারছি আপনাদের সমস্যা হচ্ছে ম্যাথটাতে কেন, আমি একটু ভাঙ্গে করাচ্ছি এখন। ধরেন এইটা, এখন যদি আমি কোনো একটা পয়েন্ট বলি, ঠিক আছে, যেখানে হচ্ছে x এর ভ্যালু ফিক্সড কিন্তু y এর এর ভ্যালু ফিক্সড না, ধরলাম আমি x ইজ ইকাল 2, ঠিক আছে, ধরলাম এখানে x ইজ ইকাল 2, কিন্তু y এর ভ্যালু এখান থেকে একটা ধরলাম আমি এখানে যাবে, এখানে ধরলাম y এর ভ্যালু এই পর্যন্ত গেলে 2 হবে, একটা ধরলাম এখানে x এর ভ্যালু ফিক্সড রেখে আমি y এর ভ্যালু 3 ধরতে পারবো, 4 ধরতে পারবো, মানে আমি বলতে চাচ্ছি যে x এর ভ্যালু ফিক্সড রেখে আসসালামু আমি আলাইকুম। y, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কে আসছেন? আচ্ছা যেই আসেন, আমি কিন্তু কালকের অ্যাসাইনমেন্টের প্রবলেমটা সলভ করে দিছি, ঠিক আছে, রেকর্ডিং হচ্ছে, সো আমি রেকর্ডিং যখন দিয়ে দিব তখন দেখে নিয়ে আর একবার, হ্যাঁ। আচ্ছা তাহলে আমি কি বলছিলাম যে এই যে যদি আমি বলি x ইজ ইকাল 1, মানে x এর ভ্যালু আমি ফিক্সড রাখে y এর ভ্যালু যে কোনো কিছু করতে পারবো, z এর ভ্যালু যে কোনো কিছু করতে পারবো, কেমন করে দেখেন, x এর ভ্যালু 1 রাখছি, ঠিক আছে, 2 রাখছি, এখন z এর ভ্যালু এখান থেকে আমি 5ও ধরতে পারি, এখান থেকে আমি 4ও ধরতে পারি, ঠিক আছে, এখান থেকে আমি 3ও ধরতে পারি, এরকম। মানে আমি বলতে চাচ্ছি যে x এর ভ্যালু ফিক্সড রেখে বাকি দুইটা প্লেন আমি চেঞ্জ করতে পারছি, ঠিক আছে, বাট এক্স এর ভ্যালু ফিক্সড। তেমনি এই ম্যাথে দেখেন, এটা আমি এখন মিশাই দিলাম, বলছে ওয়াই এর ভ্যালু 1, ঠিক আছে, তাহলে আমি এখানে যদি 0 0 এটা এক্স ইয়ে হয় 0 পয়েন্ট হয় মানে অরিজিন হয়, এখান থেকে ওয়াই এর ভ্যালু নিলাম 1, ঠিক আছে।
যদি y এর ভ্যালু 1 হয় তাহলে বলেন তো এখানে x এর ভ্যালু বা z এর ভ্যালু কি ফিক্স নাকি মানে ডিফারেন্ট হতে পারে? বলেন তো। এখানে y এর ভ্যালু 1, সবসময় 1ই থাকবে, তাই না? হ্যালো, শোনা যাচ্ছে? নুরুল ইসলাম, ম্যাম এই যে সাইডে দিস। আমি বললাম যে এখানে কোশ্চেনে দেওয়া আছে y ইজ ইকাল 1 প্লেন, তার মানে আমাদের y এর ভ্যালু 1টা ফিক্স থাকবে। বাট এখানে বলা হয়নি যে x ভ্যালু কোনটা হবে বা z এর ভ্যালু কোনটা হবে, ঠিক আছে? এটা আমাদের একটা দুটো পয়েন্ট দেওয়া আছে, তো সেই পয়েন্ট দুটোর আগে আমি একটা প্লেন বের করতেছি। তো y ইজ ইকাল 1 প্লেন যদি হয় তাহলে কি হবে, y এর ভ্যালুটা কনস্ট্যান্ট, বাট x আর z এর ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট না, ঠিক আছে? তাহলে যদি আমি একটা প্লেন আঁকি এরকম, যেখানে y এর ভ্যালু সব জায়গাতে 1, দেখেন তো এখানে y এর ভ্যালু সব জায়গাতে 1 না? এখানে এই যদি একটা লম্ব টানি তাহলে কি হবে, তাহলে আমার এই প্লেনটা হবে হচ্ছে y ইজ ইকাল 1 প্লেন, ঠিক আছে? এটা y ইজ ইকাল 1 দেওয়া আছে, তাহলে এই অংশটুকু পুরাটা মানে যেখানে আমি y এর ভ্যালু চেঞ্জ করতে পারবো না সেটাই হচ্ছে y কনস্ট্যান্ট প্লেন অথবা y ইজ ইকাল 1 প্লেন। এখানে y এর ভ্যালুটা কনস্ট্যান্ট কত, 1, ঠিক আছে? তাইলে আমার দুইটা পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে? এখন আমি দুইটা পয়েন্ট বের করব, একটা হচ্ছে 0 0 0 মানে এই পয়েন্টটা, আর একটা পয়েন্ট দেখেন কত দেওয়া আছে, আমি বের করতেছি। দেওয়া আছে 1 5 -2, ঠিক আছে? 1 যদি ধরি তাহলে হচ্ছে এখানে x এর ভ্যালু 1, এটা ধরলাম 1, তারপরে হচ্ছে y এর ভ্যালু ধরছি 5, তাহলে y এর মাইনাস দিক হচ্ছে এটা, পজিটিভ দিক হচ্ছে এটা, তাহলে আমি এখান থেকে 5 ঘর যাব, y ধরলাম 5 ঘর এখানে, ঠিক আছে? তারপরে এখানে কি বলছে যে z এর ভ্যালু -2, তাহলে হচ্ছে এটা আমার নিচে যাবে, ঠিক আছে? উপরে গেলে প্লাস হতো, মানে যদি +2 হতো তাহলে যেহেতু তো নিচে দিক গেছে তার মানে -2, মানে এখানে ধরলাম কোন একটা পয়েন্ট, এখানে ধরলাম, ঠিক আছে? এটা হচ্ছে কি পয়েন্ট, বি পয়েন্ট। এই পয়েন্ট ধরাটা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে বি পয়েন্ট। কেমন করে পাইলাম, এক্স এর ভ্যালু হচ্ছে আমি 1 ধরছি, মানে দেওয়াই আছে বি পয়েন্ট এখানে, এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 5 আর জেড এর ভ্যালু -2। এক্স এর ভ্যালু 1 বলে পজিটিভ দিকে, ওয়াই এর ভ্যালু 5 বলে এইদিকে, মানে পজিটিভ দিকে, মাইনাস দিকে না কিন্তু এইদিকে। তারপর ওখান থেকে আবার নিচে যাবে, কারণ -2 দেওয়া আছে জেড এর ভ্যালু, তাহলে ওপরে না নিচে যাবে -2। তাহলে এটা পাইলাম আমি বি পয়েন্ট, আর এখানে একটা পাবো হচ্ছে এ পয়েন্ট। এ হচ্ছে অরিজিনে আছে, ঠিক আছে? এটা বুঝতে হবে যে এ হচ্ছে অরিজিনে আছে, এ হচ্ছে অরিজিনে আছে, ওকে? আর তারপরে দেখেন একটা কে ভেক্টরের ভ্যালু দেওয়া আছে, কেটা হচ্ছে কারেন্ট ডেনসিটি 40 এজেড ভেক্টর, তার ডিরেকশন কোন দিকে, এজেড এর দিকে। দেখেন এই যে এই ওয়াই প্লেনের সাপেক্ষে এই কারেন্ট ডেনসিটিটা সব সময় লম্বভাবে থাকবে। লম্বভাবে থাকবে কেন, কারণ এজেড দেওয়া আছে ডিরেকশনটা, তাহলে ওয়াই, এ ওয়াই আর এজ টা তো সবসময় লম্ব। তাহলে এখানে দেখেন এ ওয়াই এর সাথে একটা প্লেন বোঝানোর জন্য এভাবে করে আঁকা হয়েছে। এটা হচ্ছে এরকম একটা প্লেন যেটা হচ্ছে কারেন্ট ডেনসিটি প্লেন, যেটা এজেড ভেক্টর মানে হচ্ছে ওয়াই এর দিকে যে এ ওয়াই ভেক্টর আছে সেটার সাথে লম্বভাবে আছে, ঠিক আছে? এজন্য তার ডিরেকশন দেওয়া আছে উপরের দিকে, কারণ এজেড টা পজিটিভ তাই উপরের দিকে, ঠিক আছে? এটা হচ্ছে গেল কোশ্চেন সম্পর্কে ব্যাখ্যা। এখন কথা হচ্ছে সবার সমস্যা হচ্ছিল ম্যাডাম কেমন করে হচ্ছে এই যে এই কোশ্চেনটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে, এমন না যেটা মানে কেমন ভাবে আসলো, এটা বলতে গেলে অনেক টাইম লাগবে যে কেমন ভাবে এই কোয়েশ্চেনটা আসলো, এই কোয়েশ্চেনটা মনে রাখতে হবে, ঠিক আছে? এটার হচ্ছে এক্সপ্লেনেশন এখানে পড়ানো হয় নাই, আমি ভাবছি যদি হচ্ছে আরো সময় পাই তাইলে হচ্ছে আপনাদের পড়াবো, নাহলে পড়াবো না। যাই হোক, তো এক্সপ্লেনেশনটা পরে পড়াবো। তো এখানে হচ্ছে এইচ ভেক্টর, এইচটা হচ্ছে কি আমাদের বলছিলাম কালকে, ম্যাগনেটিক কারেন্ট, কি ম্যাগনেটিক ফ্লাক্স, সরি, ইন্টেন্সিটি না ডেনসিটি, ডেনসিটি না ইন্টেন্সিটি, কোনটা, এইচটা কোনটা ছিল বলেন, কে বলবে? নুরউদ্দিন বলেন, নুরউদ্দিন একটু বলেন তো। আচ্ছা রকি আসছে, রকি বলেন, রকি। হ্যালো, কেউ একজন বলেন যে ম্যাম পারবে। ডেনসিটি। ইন্টেন্সিটি, ম্যাম ডেনসিটি ম্যাম। ইন্টেন্সিটি ম্যাম। ইন্টেন্সিটি হবে, ডেনসিটি না, ডেনসিটি হচ্ছে বি আর ইন্টেন্সিটি হচ্ছে এইচ, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো আমাদের এইচ এর ইকুয়েশন গেল এটা। তো আমাদের এখানে কথা হচ্ছে যে কারেন্ট ডেনসিটির সাথে গুণ আছে, এটা কি বলা হয় এটাকে, এটাকে বলা হচ্ছে নরমাল ভেক্টর, ঠিক আছে? তো এ এ এন ভেক্টরটা এই কে এর সাথে লম্বভাবে আছে। তো আমি এখনই বললাম কে টা হচ্ছে যেহেতু এজেড ভেক্টর দেওয়া আছে, কে এর হচ্ছে আমাদের ডেফিনেশন, তাহলে ওর সাথে লম্বভাবে আছে এ ওয়াই প্লেনে, কি মানে ওয়াই ইজ ইকুয়াল 1 প্লেনে এ ওয়াই ভেক্টর।
তাহলে নিশ্চয়ই an সমান সমান ay হবে, চোখ বন্ধ করে লম্বভাবে যেহেতু বলছে। কে যেহেতু az আছে, az এর সাথে লম্বভাবে কে আছে, ay আছে। তাহলে ay টা এখন পজিটিভ নাকি নেগেটিভ সেটাই আপনাদের বের করতে হবে। সেটা কিসের সাপেক্ষে বের করতে হবে? আপনাদের এইচ ভেক্টর যখন বলবে 0 0 পয়েন্টের সাপেক্ষে, তখন ay টা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। আবার যখন বি পয়েন্টের সাপেক্ষে বলবে তখন an এর জায়গায় যে ay টা বসবে সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। সেটা কিসের সাপেক্ষে আমরা নির্ভর করবে? দেখেন, প্লেনের সাপেক্ষে নির্ভর করবে, ঠিক আছে? তো আমরা যখন প্লেন থেকে বাম দিকে যাব, দেখবো আমরা 0 পয়েন্টটা পাচ্ছি, মানে এই পয়েন্টটা। আর যখন আমরা প্লেন থেকে দেখেন এই দিকে যাব, বাম দিকে যাব, সরি একটা বাম দিকে ডান দিকে, যখন ডান দিকে যাব তখন দেখবেন পাবো হচ্ছে বি পয়েন্টটা। বাম দিকে গেলে যখন আমি 0 পয়েন্টটা পাচ্ছি, তাহলে হচ্ছে কি আমাদের নেগেটিভ দিকে যেতে হচ্ছে, ay এর নেগেটিভ দিকে, কারণ ay এর পজিটিভ দিক হচ্ছে এই দিক আর নেগেটিভ দিক হচ্ছে এই দিক, ঠিক আছে? তাহলে যদি আমি এদিকে গেলে 0 পয়েন্টটা পাই, তাহলে হচ্ছে এদিক গেলে আমার ay হবে মাইনাস। আর যদি এদিকে যাই আমি, এই যে এদিকে বি যেদিকে আছে, তাহলে সেদিকে হচ্ছে পজিটিভ হচ্ছে y এর ভ্যালু, তাহলে আমি কি ধরবো? ay টা পজিটিভ ধরবো। এই জন্য ওপরেরটার জন্য 0 পয়েন্টের জন্য an এর জায়গায় মাইনাস ay, আর হচ্ছে ইয়ের জন্য বি পয়েন্টের জন্য পজিটিভ ay। এই পজিটিভ নেগেটিভ সম্পর্কে কারো সমস্যা আছে নাকি আরেকবার বলেন, তাহলে আমি আরেকবার বলবো। রকি আরেকবার রকি বলেন। আচ্ছা ঠিক আছে, আরেকবার বলতেছি, একটু দাঁড়ান 1 মিনিট। রকি কালকে আসেননি কেন রকি? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, কি হয়েছে আপনার? ম্যাম একটু আমি মানে একটু সমস্যা আছি, তো এখানে আমার এলাকায় একটা জিনিস নেই ম্যাম, এই জন্য কোনো কিছু ঠিকঠাক চলতেছে না, একটু সমস্যা আছে ম্যাম এই উইকে। ও আচ্ছা ঠিক আছে, একটু রেকর্ডিং গুলো তাহলে দেখে নিয়েন, ঠিক আছে? জি ম্যাম, জি অবশ্যই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে ম্যাম। এখন দেখেন হচ্ছে আমি যেটা বললাম, যে বললো একটু সমস্যা আছে ম্যাডাম, একটু বলবেন যে কোন জায়গায়, তাহলে আমি সেই জায়গায় স্পেসিফিক্যালি আরেকবার বলে দিব। যার যে জায়গায় সমস্যা আছে একটু আমাকে বলেন। ইমরানুল ইসলাম একটু বলেন তো কোন জায়গায়, তাহলে আমি আরেকবার ওইভাবে বলে দিই। আমি ওয়াই ম্যাম পুরোটা পজিটিভ। একটু বলেন ম্যাম, আমি পুরোটাই মিস করছি, আমি কেবল আসলাম। আচ্ছা ঠিক আছে, আর আর আরেকজন কি বলছিলেন? ইমরানুল ইসলাম। ম্যাম ওই ওয়াই ডিরেকশন, যে পজিটিভ আর আচ্ছা নেগেটিভ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি, আরেকবার বলতে হবে আমাকে। আচ্ছা সমস্যা নেই। আমি এখানে প্রথমে বলছি কোশ্চিনে দেওয়া আছে y is equal 1 প্লেন, y is equal 1 অথবা y is equal কনস্ট্যান্ট প্লেন বলে এটাকে। আমি একবার পড়াইছিলাম আপনাদের যখন হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম পড়াইছিলাম, ঠিক আছে? তো এই প্লেনটার মানে কি? এই প্লেনটার মানে হচ্ছে যেখানে y এর ভ্যালু কনস্ট্যান্ট থাকবে, 1 থাকবে, বাট x z এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, ওকে? এটা গেল y is equal 1 প্লেন। আর ওই প্লেনে একটা কারেন্ট ডেনসিটি আছে যেটার ভ্যালু হচ্ছে 40 az ভেক্টর। তাহলে az ভেক্টর, ঠিক আছে? তাহলে az ভেক্টরের সাথে y প্লেনের হচ্ছে একক ভেক্টরটা কি? ইউনিট ভেক্টর ay ভেক্টর। তাহলে এই প্লেনের সাথে কারেন্ট ডেনসিটিটা লম্বভাবে আছে, ঠিক আছে? এই কোশ্চেনে এটুকু থেকে আমি এটুকু বুঝতে পারলাম। তো এটুকু বোঝার পর আমি ছবিটাও আঁকতে পারবো। এটা হচ্ছে y is equal 1, এই যে এই দ্বন্দ্বটা, ঠিক আছে? মানে এখানে হচ্ছে y এর ভ্যালু সবসময় 1ই থাকবে, অন্য কিছুর ভ্যালু যা কিছু হোক কিন্তু y এর ভ্যালু সবসময় 1 থাকবে, ঠিক আছে? তাহলে দেখেন এই প্লেনে যদি আমি আসি, তাহলে এই প্লেনের সাথে আমার লম্বভাবে আছে যে k is equal 40 az ভেক্টর। এটা যেহেতু পজিটিভ az সেহেতু উপরের দিকে অ্যারো চিহ্ন দিছে, ঠিক আছে? এখন আমাকে বলছে যে h ভেক্টর বের করতে হবে। h ভেক্টরটা হচ্ছে কারেন্ট ইন্টেন্সিটি, ঠিক আছে? সরি কারেন্ট ইন্টেন্সিটি বলছি আমি, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, ঠিক আছে? তো ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিটা বের করতে হবে দুইটা পয়েন্টে। একটা হচ্ছে এ পয়েন্টটা হচ্ছে যেখানে মানে অরিজিন, ওকে? আর বি পয়েন্টটা বলা আছে 1 5 -2। তাহলে এক্স এর পজিটিভ, ওয়াই এর পজিটিভ, ঠিক আছে? আর জেড এর হচ্ছে নেগেটিভ, তাহলে হচ্ছে এখান থেকে আরো নিচে যাবে। মানে জিনিসটা হচ্ছে ধরা গেল এই পয়েন্টটা হচ্ছে বি আর এই পয়েন্টটা হচ্ছে এ। তাহলে এখন দেখেন আমরা জানি যে ওয়াই এর এই যে এই দিকটা হচ্ছে পজিটিভ দিক, আর ওয়াই এর এই দিকে যত যাবো তত কি হবে? নেগেটিভ হবে, তাই না? তাইলে যদি আমি এখানে y কে রেফারেন্স ধরি y is equal 1, তাহলে এই পাশে গেলে পজিটিভ, এই পাশে গেলে নেগেটিভ। তাহলে যেহেতু এ পয়েন্টটা y প্লেনের বাম পাশে আছে, তাহলে এ পয়েন্টের জন্য এই ইকুয়েশন অনুযায়ী an এর ভ্যালুটা হবে হচ্ছে -ay ভেক্টর, যেহেতু এই দিকে যাচ্ছে। আর যখন ডান দিকে যাবে তখন কি হবে? মানে বি পয়েন্টের জন্য যখন ডান দিকে যাবে তখন কি হবে? ay এর ভেক্টর, সরি an এর ভ্যালুটা হবে হচ্ছে শুধুমাত্র পজিটিভ ay ভেক্টর, ঠিক আছে? আপনারা বলতে পারেন ম্যাডাম এখানে তো হচ্ছে ay এর ভ্যালু নেগেটিভ না, কিন্তু এখানে কিন্তু ay এর ভ্যালু নেগেটিভ না। এই পুরো অংশ জুড়ে ay এর ভ্যালু পজিটিভ। এই পাশটাতে মানে এই পাশটাতে y এর ভ্যালু নেগেটিভ, ঠিক আছে?
এখানটায় হচ্ছে জেড এর ভ্যালু নেগেটিভ, ওকে? যে কারণ এই যে এখানে বলা আছে বি এর ভ্যালু 1 5 -2, মানে জেড এর ভ্যালুটা নিচে। তাহলে আমার এখান থেকে এ প্লেন থেকে ডান দিকে গেলে আমি বি পয়েন্টটা পাচ্ছি। এজন্য বি পয়েন্টের মধ্যে যে এন ভেক্টরটা আছে সেটা হচ্ছে পজিটিভ এ ওয়াই, আর যেটা হচ্ছে 0 পয়েন্টের জন্য সেটার জন্য এ প্লেন থেকে বামে যাইতে হচ্ছে। এজন্য এ এনটা হচ্ছে মানে নর্মাল ভেক্টরটা হচ্ছে মাইনাস এ ওয়াই ভেক্টর। আর আমরা জানি যে এ জেড আর এ ওয়াই কে গুণ করলে কি হবে, মাইনাস এ এক্স হবে, ঠিক আছে? আর এখানে আরেকটা মাইনাস আছে, মাইনাস মাইনাসে পজিটিভ হবে। কারণ কি, এখানে যদি এ ওয়াই ক্রস এ জেড হইতো তাহলে শুধুমাত্র পজিটিভ এ এক্স হইতো। এখানে যেহেতু বিপরীত ক্রমে আছে, মানে এ ওয়াই এর জায়গায় আগে এ জেড আছে তারপরে এ ওয়াই আছে। এটা কি ভুলে গেছেন? আবার মনে করাই দিব যে কেমন করে এখানে মাইনাস আসলো। না ম্যাম, বুঝছি ম্যাম। একটু সবাই বলেন তো, না বুঝলে আমি আরেকবার বলে দিব। এরকম ম্যাথ কিন্তু পরীক্ষায় আসবে, ভুল হলে হবে না। প্লেনের সাপেক্ষে পয়েন্ট দিব। হ্যাঁ বলেন। রিভার্স ডিরেকশনের কারণে এখানে মাইনাস হয়েছে আর কি। রিভার্স ডিরেকশনের জন্য, মানে হ্যাঁ আচ্ছা আমি একবার বলে দিচ্ছি। সিকোয়েন্সটা তো জি, জি। যদি এক্স ক্রস, অবশ্যই এখানে ভেক্টর আছে, এ ওয়াই হয়, তাইলে হবে এ জেড। আর যদি এখানে আগে থাকে এ ওয়াই ক্রস এ এক্স তাহলে হবে এখানে মাইনাস এ জেড। মাইনাস জেড। বোঝা গেছে? এই জন্য জি, হচ্ছে জি। এখানে ওয়াই এর আগে জেড দিছি, জেড ক্রস এ ওয়াই, এই জন্য এখানে মাইনাস এ এক্স হয়েছে। আর এখানে সূত্রের একটা মাইনাস ছিলই, ঠিক আছে? এই মাইনাস আর এই মাইনাসে পজিটিভ হয়ে এখানে হয়েছে 20 এক্স, ঠিক আছে? আর এখানে দেখেন এ জেড ক্রস এ ওয়াই মানে তো মাইনাস এক্স, তাহলে এখানে মাইনাস 20 এক্স ভেক্টর বি পয়েন্টের জন্য, ঠিক আছে? আচ্ছা, এখন এখন দেখেন, দেখা যাচ্ছে? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা কি পড়াইছিলাম কালকে নাকি এটা পড়ানো হয়েছিল না? না, পড়ানো হয় নাই। আচ্ছা, আপনাদের এত কম আসছে কেন? 10 জন কেন মাত্র? সনেট বর্মন, এত দেরিতে কেন? ম্যাম আমি ম্যাম 12টার পরে ক্লাস শেষ করে আসা একটা টাফ ব্যাপার, 2 ঘন্টার ভিতরে সবকিছু মাত্র হয় গোসল না। টোসল শেষ করে মাত্র আসলাম ম্যাম। আচ্ছা, বুঝতে পারছি। এখন কি বলবো, আপনাদের হচ্ছে সবাই ক্লাসে একসাথে আসেন না। কালকেও দেখলাম যে অনেকেই দেরি করে ঢুকছে। এরকম হলে ঝামেলা না? আবার আপনাদের একটা অঙ্কও ভুল হয়েছে, কারো না কারো তো ঠিক হওয়া উচিত ছিল। এরকম হইলে কিন্তু নম্বর কম উঠবে। আপনারা যেহেতু সিটিতে ভালো করছেন, আমি চাইবো পরীক্ষাতেও ভালো করেন, ঠিক আছে? না হলে তো সমস্যা। আচ্ছা, যাই হোক, একটু দাঁড়ান 1 মিনিট। আচ্ছা, এখন আমি যেটা পড়াচ্ছিলাম, এখন হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স এবং ফ্লাক্স ডেনসিটির মধ্যে আমি একটা সম্পর্ক দেখাবো, ঠিক আছে? আগে যেরকম হচ্ছে আমরা কি করছিলাম, ওই যে বি আর এইচ এর মধ্যে সম্পর্কটা বের করছিলাম কিন্তু, ঠিক আছে? এখন কিন্তু আমরা বের করবো ম্যাগনেটিক ফ্লাক্স এবং ফ্লাক্স ডেনসিটির মধ্যে সম্পর্ক। ফ্লাক্স ডেনসিটিটাকে কি দিয়ে প্রকাশ করি? বি। আর ফ্লাক্সটাকে ফাই দিয়ে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে ফ্লাক্স এর চিহ্ন, আর এটা হচ্ছে ডেনসিটির চিহ্ন। আর আমরা গতদিন কি পড়ছি, এই যে এই সম্পর্কটা পড়ছি। বি ভেক্টর মানে হচ্ছে ডেনসিটি, ফ্লাক্স ডেনসিটি, এবং এইচ ভেক্টর মানে হচ্ছে ফ্লাক্স ইন্টেন্সিটির মধ্যে একটা সম্পর্ক পাইছিলাম। এই যে ওপরে, এই যে এখান থেকে, এই কোয়েশ্চেনটা মনে আছে? এই সম্পর্কটা আমরা কালকে দেখছিলাম। কার সাপেক্ষে দেখছিলাম? আমরা দেখছিলাম এই যে এটার সাথে তুলনা করে, ডি ভেক্টর ইজ ইকুয়াল এপসাইলন ই ভেক্টর। এই যে ওপরে যাচ্ছি, এই যে এখানে এটা, ঠিক আছে? এখান থেকে আমরা অ্যাজিউম করছিলাম, দিয়ে আমরা এই ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি আর ইন্টেন্সিটির মধ্যে এই সম্পর্কটা পাইছিলাম। এবার ওখান থেকে আমরা ইউজ করে আমরা ম্যাগনেটিক ফ্লাক্স এবং ডেনসিটির মধ্যে সম্পর্ক বের করবো, এই যে এখান থেকে, ঠিক আছে? এখন দেখেন, আমরা কালকের অনুযায়ী কি জানি, যে দ্য ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বি ভেক্টর ইজ অ্যানালগাস টু দ্য ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি। আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটির ক্ষেত্রে বি ভেক্টর, আর ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটির ক্ষেত্রে ডি ভেক্টর, মনে আছে তো? আর দ্য রিলেশন বিটুইন বি ভেক্টর এন্ড এইচ ভেক্টর ইজ অলরেডি মেনশনড। যেমন বি ভেক্টর ইজ ইকুয়াল মিউ এইচ ভেক্টর। মিউটা হচ্ছে কি? মিউটা হচ্ছে পারমিয়াবিলিটি, ঠিক আছে?
which is through the property of medium called permeability mu, মানে বি আর এইচ এর মধ্যে সম্পর্কটা মিউ দিয়ে স্থাপন করছে এটা বলছে। দ্য রিলেশন ইজ গিভেন বাই, এই সম্পর্কটা লিখছে। আর যখন আমি হচ্ছে ফ্রি স্পেসের ক্ষেত্রে লিখবো তখন মিউ এর ভ্যালুটা হবে মিউ নট এর সমান। ফ্রি স্পেসের জন্য মিউ এর সাথে একটা জিরো দিছি, নট দিছি আর কি, আর এটার ভ্যালু হচ্ছে 4 পাই গুণ 10⁻⁻7, ঠিক আছে, হেনরি পার মিটার। হেন্স বি ভেক্টর ইজ ইকুয়াল মিউ নট এইচ ভেক্টর ফর ফ্রি স্পেস। এটাও আপনারা পড়ছেন কালকে, ঠিক আছে। 1 আর 2 সম্পর্কে আর কিছু বলার নাই। এখন যাচ্ছি আমরা নিচে। এখন বলছে the flux density has its units Weber per meter square and hence it can be defined as the flux in Webers passing through unit area in a plane at right angles to the direction flux. এটা হচ্ছে যে কালকে যে ফ্লাক্স ডেনসিটি সংজ্ঞাটা আমরা পড়ছিলাম সেটাই বলা হচ্ছে, ঠিক আছে। এটা লাগবে না এই কোশ্চেনের জন্য। 1 আর 2 নম্বর ইকুয়েশন লাগবে, তারপরে লাগবে এখান থেকে। বলছে if the flux passing through the unit area is not exactly at right angles to the plane consisting the area but making some angle with the plane, then the flux phi, ঠিক আছে, crossing the area is given by, এখানে একটা কিন্তু অপশন বলছে, ঠিক আছে, not exactly মানে ফ্লাক্সটা আমার ইউনিট এরিয়ার সাথে, ঠিক আছে, যদি সম্পূর্ণভাবে পারপেন্ডিকুলারলি না থাকে, আমাদের ফ্লাক্সটা পাস করতেছে একটা ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে, কিন্তু যদি সেটা যে প্লেনে আছে সে প্লেনের সাথে আমার সম্পূর্ণভাবে পারপেন্ডিকুলার বা 90 ডিগ্রি না তৈরি করে, তারপর যদি বরং একটা অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে কি হবে, আমরা সেই ফ্লাক্সটা যেটা হচ্ছে ইউনিট এরিয়ার মধ্যে যাচ্ছিল সেটাকে আমরা ডিফাইন করতে পারি পাই ইজ ইকুয়াল ইন্টিগ্রেশন অফ এস, ঠিক আছে, টি ভেক্টর ডট ডিএস ভেক্টর, পি ভেক্টর ডট ডিএস ভেক্টর। আপনারা মনে আছে কিনা আমি জানি না, যেটা কি ল, এটা কি ল বলতে পারবেন কেউ? একটা ল পড়াইছিলাম গতকাল, সেম কিন্তু একদম সেম। ওটা ছিল ইলেকট্রোস্ট্যাটিক্সের জন্য, এটা হচ্ছে ম্যাগনেটোস্ট্যাটিক্স এর জন্য। কে বলতে পারবে লটা? যে বলতে পারবে তাকে আমি হচ্ছে ক্লাস ইভ্যালুয়েশনে মার্কস দিব। কালকে একটা ল পড়াইছি, শুধু একটাই ল পড়াইছি। গসল কে বললো এটা? ইমরুল ইসলাম। মাসুদুজ্জামান। হ্যাঁ, ইমরুল ইসলাম ম্যাম। আচ্ছা ঠিক আছে, সবাই সবার নাম বলে। আচ্ছা ঠিক আছে, গসল, যে গসল বলছে তারটা ঠিক, ঠিক আছে। কালকে আমি গসল পড়াইছিলাম ইলেকট্রোস্ট্যাটিক্সের জন্য। সেখানে হচ্ছে কি ছিল, ফাই এর জায়গায় ছিল কিউ, ঠিক আছে, আর বি ভেক্টরের জায়গায় ছিল ডি ভেক্টর, মনে আছে? আমি বলছিলাম যে হচ্ছে একটা ক্লোজ সারফেস ছিল এরকম, সারফেসের মধ্যে আমাদের কি ছিল, অনেকগুলো ছোট ছোট আরো সারফেস ছিল, DS1 DS2, ঠিক আছে, এরকম অনেকগুলো ছোট ছোট সারফেস ছিল। ওগুলোর মধ্যে দিয়ে কতটুকু পরিমাণ ফ্লাক্স যাচ্ছে সেটাকে যদি আমরা হচ্ছে কি করি, প্রত্যেকটার জন্য যদি ইন্টিগ্রেশন করে, ঠিক আছে, বা সবগুলোর জন্য যদি যোগ করি, তাহলে কি পাবো, তাহলে টোটাল ওই সারফেসে কতটুকু চার্জ আছে আমরা সেটা পাবো। এটা হচ্ছে আমরা যখন আমরা ইলেকট্রিক ফিল্ড পড়ছিলাম সেটার ক্ষেত্রে। কিন্তু আমরা যদি ম্যাগনেটিক ফিল্ড পড়ি তাহলে কি হবে পার্থক্যটা, আমাদের সারফেসটা ঠিকই থাকবে, ঠিক আছে, সারফেসের মধ্যে দিয়ে অবশ্যই ফ্লাক্স যাবে। সেক্ষেত্রে কি হবে, আমাদের দেখতে হবে যে প্রত্যেকটা সারফেসের মধ্য দিয়ে DS1 DS2 DS3 এর মধ্য দিয়ে কতটুকু বি গেছে, বি মানে ম্যাগনেটিক ফ্লাক্স কতটুকু গেছে, ঠিক আছে। তারপর যদি তাকে সামেশন করি বা ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে টোটাল সারফেসে কি পরিমাণ ফ্লাক্স আছে সেটা পাবো, ঠিক আছে। তাহলে পার্থক্যটা হচ্ছে এই আগে যখন ইলেকট্রিক ফিল্ড পড়ছিলাম ইলেকট্রোস্ট্যাটিক্সে, ফাই এর জায়গায় কিউ ছিল আর বি এর জায়গায় ডি ছিল, আর ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে বা ম্যাগনেটোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে কিউ এর জায়গায় ফাই আর ডি এর জায়গায় বি। যদি অনেকে ভুলে যায় থাকেন, আমি ওপরে যাচ্ছি একটু, ঠিক আছে। এই যে এখান থেকে পড়ানো হয়েছিল, এই যে এই লটা দেখছেন, এখানে ফাই এর জায়গায় কিউ আর বি এর জায়গায় ডি, আর এস তো ঠিকই থাকলো, ঠিক আছে। এই, আচ্ছা আমি কি খুব তাড়াতাড়ি পড়াচ্ছি নাকি আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে? জি ম্যাম ঠিক আছে। আমি একটু মাঝে মাঝে খুব তাড়াতাড়ি কথা বলে ফেলি আসলে। সমস্যা হচ্ছে কারো? না না ম্যাম সমস্যা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে নেক্সটে গেলাম। এটা নিয়ে কারো সমস্যা আছে? নেক্সটে গেলাম। এখন দেখেন এখানে হচ্ছে বলছে the single magnetic pole cannot exist like a single isolated electric charge। এখানে খুবই ইম্পর্টেন্ট একটা কনক্লুশন আছে, এটা no magnetic flux can reside in a closed surface
Hence the integral b vector dot ds vector evaluated over a closed surface is always 0. আপনারা একটা পার্থক্য লক্ষ্য করছেন? আগে কিন্তু আমাদের ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে এখানে ছিল কি ক্লোজ সারফেস ছিল না? উপরে দেখেন এখানে, কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে সেটা হতে পারে না। দেখছেন এখানে ক্লোজ সারফেস ছিল, এখন দেখেন এখানে কিন্তু কোনো ক্লোজ সারফেস নাই। প্লেন সারফেস। দাঁড়ান এখানে যাই আমি আগে। এখানে কিন্তু কোনো এই জায়গাতে কোনো ক্লোজ সারফেস নাই, ঠিক আছে? এর কারণ যদি আমি ক্লোজ সারফেস দিই, এটাকে যদি আমি বন্ধ করে দিই, ঠিক আছে, তাহলে দেখা যাবে এটাকে ইন্টিগ্রেশন করলে 0 পাবো। এজন্য এটা কখনো বন্ধ করা যাবে না, একটা সারফেস বাট সেটা ক্লোজ না, ঠিক আছে? এজন্য এখানে বলছে যে কোনো ম্যাগনেটিক ফ্লাক্স, নো ম্যাগনেটিক ফ্লাক্স ক্যান রিসাইড ইন আ ক্লোজ সারফেস। কোনো ম্যাগনেটিক ফ্লাক্স একটা ক্লোজ সারফেসের মধ্যে থাকতে পারে না। হেন্স দ্য ইন্টিগ্রাল, মানে এই বি ভেক্টর ডি ভেক্টর ডিএস ভেক্টরের মধ্যকার যে ইন্টিগ্রাল বা সামেশন করলে যদি আমি এটা ক্লোজ সারফেসের করি, তাহলে অলওয়েজ এটা 0 হবে, ঠিক আছে? এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ল অফ কনজারভেশন, ঠিক আছে, অফ ম্যাগনেটিক ফ্লাক্স আর গস ল ইন ইন্টিগ্রাল ফর্ম ফর ম্যাগনেটিক ফিল্ডস, ঠিক আছে? এটা হচ্ছে গস ল ফর ম্যাগনেটিক ফিল্ড, আর আগেরটা ছিল গস ল ফর ইলেকট্রিক ফিল্ড। দুটার মধ্যে পার্থক্য একটা, যে হচ্ছে আমাদের যখন গস ল ফর ইলেকট্রিক ফিল্ড করব তখন আমরা একটা ক্লোজ সারফেস দিতে পারবো, বাট এক্ষেত্রে ক্লোজ সারফেস দিতে পারলে আমাদের সমান সমান 0 হবে, ঠিক আছে? এটা হচ্ছে ল। তাহলে একটা ল আমরা জানলাম যে গস ল ফর ম্যাগনেটিক ফিল্ড, আর এটাকে আরেকটা নাম কি বলা যেতে পারে? এটাকে বলা যেতে পারে ল অফ কনজারভেশন অফ ম্যাগনেটিক ফ্লাক্স, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা ইজিক্যাল কি লেখা যেতে পারে? এটা ইজিক্যাল লেখা যেতে পারে, আমরা ডাইভারজেন্সে কি জানি? ডাইভারজেন্সে আমরা জানি কোনো কিছুর সারফেস ইন্টিগ্রাল আর ভলিউম ইন্টিগ্রাল কি 0 হয়, সমান 0। 0? জি, কে বললো? আমি বললাম স্যার, আমি তো ইসলাম। আপনি কি 0 প্রমাণ করছেন ডাইভারজেন্স থিওরেমে? না, 0 ছিল? এখানে তো দেওয়া আছে ম্যাম। এখানে তো 0 দেওয়া আছে কারণ দুইটা সমান, জি জি ওখানে তো দুইটা সমান ছিল না, মানে সমান ছিল না বলতে সরি আমি ভুল বললাম, ওখানে তো ক্লোজ সারফেস ছিল না, জি তাই না? জি আর আরেকটা কথা হচ্ছে যে এখানে ওটা তো ছিল ইলেকট্রিক ফিল্ডের জন্য, এটা পড়াচ্ছে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের জন্য। ইলেকট্রিক ফিল্ডের জন্য 0 হবে না, ম্যাগনেটিক ফিল্ডের জন্য 0 হবে, ঠিক আছে? তাহলে আমরা যেহেতু জানি যে এইটা 0টা বাদ দিলাম, আগে 0টা আগে বলতেছি না, আমরা জানি যে এটা মানে কোনো কিছু সারফেস ইন্টিগ্রাল সমান সেটার ভলিউম ইন্টিগ্রাল না, সেটা ডাইভারজেন্সের ভলিউম ইন্টিগ্রাল। কোনো কিছুর সারফেস ইন্টিগ্রাল সমান সমান সেই জিনিসটার ডাইভারজেন্সের ভলিউম ইন্টিগ্রালটা সমান হবে, এটাই হচ্ছে আমাদের ডাইভারজেন্স থিওরাম, এটা আমরা পড়ে আসছি। তাইলে যদি তার সারফেস ইন্টিগ্রালটা 0 হয়, তাহলে যেহেতু ভলিউম ওটা ডাইভারজেন্সের ভলিউম ইন্টিগ্রালটাও সমান হবে এটা, তাহলে এটাও 0 হবে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে লিখতে পারি, যদি এটা উঠায় দিই ইন্টিগ্রেশনটা, ঠিক আছে, এটা তো গেল হচ্ছে আমাদের ইন্টিগ্রাল ফর্মে, ঠিক আছে? তাহলে আমাদের লিখতে পারি ডেল ডট বি ভেক্টর ইজ ইকুয়াল 0, ঠিক আছে? ডেল ডট বি ভেক্টর ইজ ইকুয়াল 0 কেন? কারণ আমাদের এই যে ডিভিটা তো 0 হতে পারে না, ভলিউম তো 0 হতে পারে না, তাহলে আমাদের কি 0 হতে পারে? যে জন্য এটা 0, মানে আমাদের ইকুয়েশন অনুযায়ী কি 0? দাঁড়ান আমি একবার দেখাচ্ছি, এই যে এটা অনুযায়ী এটা পুরোটা 0, কিন্তু ডিভি আমাদের 0 হতে পারে না, তাহলে যেহেতু ডিভিটা 0 না, তাহলে আমাদের 0 কোনটুকু? এই ভিতরের টুকু, ডেল ডট বি ভেক্টর, মানে বি ভেক্টর ফ্লাক্স ডেনসিটির আমাদের কি ডাইভারজেন্সটা 0, ঠিক আছে? Divergence of flux, magnetic flux density is always 0. Okay? এখানে বলা আছে যে the divergence of magnetic flux density is always 0. This is called Gauss law in differential form. Gauss law in integral form হচ্ছে এটা, ঠিক আছে? আর এই যে এই অংশটুকু পুরাটা। আর Gauss law in হচ্ছে ডিফারেনশিয়াল ফর্মটা হচ্ছে এটা। ওকে? এটা হচ্ছে ম্যাক্সওয়েল ইকুয়েশন, আমি পড়াবো কিছুদিন পর, এটা শেষ হয়ে গেলে পরবর্তী স্লাইডটাই মানে ম্যাক্সওয়েল ইকুয়েশন। ওখানে দেখতে পাবেন ম্যাক্সওয়েলের 4টা ইকুয়েশন আছে, 4টা ইকুয়েশনের মধ্যে প্রত্যেকটা ইকুয়েশনের আবার ইন্টিগ্রাল ফর্ম আছে আর ডিফারেনশিয়াল ফর্ম আছে, তার মধ্যে একটা কিন্তু অলরেডি পড়ানো হয়ে গেল, সেটা হচ্ছে গস ল, ঠিক আছে? আমি আপনাদের ম্যাগনেটিক ফিল্ড যখন সরি ম্যাক্সওয়েল ইকুয়েশন যখন পড়াবো, ওখান থেকে আপনাদের কিন্তু আমি অ্যাসাইনমেন্ট দিব, ঠিক আছে?
আগে থেকেই বললাম যে কোনো কোশ্চেন আমি ওখান থেকে করব, ঠিক আছে, অ্যাসাইনমেন্টে। সো ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকে। হ্যাঁ, ম্যাক্সওয়েল ইকুয়েশনের যে কোনো অংশ থেকে, 4টা ইকুয়েশন তো খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে একটা হইলো এটা, ঠিক আছে। আচ্ছা, জি কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, ডাইভারজেন্স মানে কি? কালকে না, আগে বলছিলাম যখন ডাইভারজেন্স থিওরেম পড়াইছিলাম। আসাদুজ্জামান আসাদ বলবেন, বলেন তো ডাইভারজেন্স মানে বলতে কি বুঝাইছিলাম? আসাদ বলেন। আবু বকর বলেন। আবু বকর। আরাফাত নাই? আরাফাত। নুরুল ইসলাম। কেউই বলতে পারবে না? যে কোনো একজন বলেন, যার ইচ্ছা, যার নম্বর পাওয়ার ইচ্ছা সে বলেন। ক্লাস ইভালুয়েশনে কিন্তু মার্কস দিব। কেউ বলতে পারবে না? আশিকুর রহমান বলবেন, বলেন। আচ্ছা, ঠিক আছে, কেউই পারবে না, বুঝতে পারছি। ডাইভারজেন্স বলতে কি বুঝাইছিলাম কালকেও বলছি, কিন্তু একটা হচ্ছে কনভার্জ করা, একটা ডাইভার্জ করা। ডাইভার্জ করাটাই হচ্ছে ডাইভারজেন্স, ঠিক আছে। ডাইভার্জ করা মানে কি? ছড়ায় যাওয়া, কোনো কিছু থেকে বিক্ষিপ্তভাবে ছড়ায় যাওয়া, ঠিক আছে। তাহলে এখানে যখন বলছে যে বি ভেক্টরের মানে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটির ডাইভারজেন্স শূন্য, মানে এটা ছড়ায় যাওয়ার প্রবণতা শূন্য, ঠিক আছে। এই, ওকে। এখন তাইলে নিচে গেলাম, আর কিছু কি আছে? না, এখানে নাই। তাহলে এই স্লাইডটা আপনাদের শেষ, পরবর্তী স্লাইডটা অন করতেছি। এই স্লাইডে যদি কোনো সমস্যা থাকে তাহলে বলেন, নাহলে এই স্লাইডটা আমি ক্লোজ করে পরের স্লাইডটা ওপেন করব। আছে কারো সমস্যা? কেউ তো কোনো কথা বলেন না। না ম্যাম, হ্যাঁ, বলেন। সমস্যা নাই ওই সাইডে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি পরবর্তী স্লাইডটা ওপেন করতেছি, একটু দাঁড়ান। আরাফাত, এত দেরি করে আসছেন কেন? আরাফাত। আচ্ছা, দেখা যাচ্ছে এখন? আপনারা যদি কথা না বলেন জি আমি কেমন ম্যাম। করে বুঝবো? আচ্ছা, ঠিক আছে। আপনারা একটা বিষয় বুঝেন না, সারাদিন তো আমি কথা বলি, আপনারা একটু বলবেন না হু হা, না হইলে তো আমি মনে করবো মানে ক্লাস নেওয়ার তো ব্যাপার হইলো না, তাহলে তো আমি রেকর্ডিং করেই পাঠিয়ে দিতে পারি আপনাদের, তাই না? আচ্ছা, যাই হোক, সমস্যাগুলো বলবেন আমাকে। আচ্ছা, এখানে একটা ম্যাথ আছে, ঠিক আছে। প্রথমে একটা ম্যাথ, বেশ ইম্পর্টেন্ট ম্যাথটা। বলছে a flat perfectly conducting surface in xy plane is situated in a magnetic field h vector is equal, h vector এর ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে। ফর z এর ভ্যালু হচ্ছে শূন্য থেকে বড় অথবা শূন্যের সমান, ঠিক আছে। এটা গেল h এর একটা ভ্যালু, মানে একটা মান, যখন z এর ভ্যালু শূন্য তো শূন্য থেকে বড়। আর h এর ভ্যালু শূন্য কখন? যখন z এর ভ্যালু শূন্য থেকে ছোট। h এর দুইটা ভ্যালু দেওয়া আছে z এর সাপেক্ষে, ঠিক আছে। h এর একটা ভ্যালু দেওয়া আছে যে 3 cos x ax ভেক্টর প্লাস z cos x ay ভেক্টর, যখন z এর ভ্যালু হচ্ছে শূন্য অথবা শূন্য থেকে বড়। আর আরেকটা ভ্যালু দেওয়া আছে 0, যখন z এর ভ্যালু শূন্য থেকে ছোট। এখন বলছে কি বের করতে? কারেন্ট ডেনসিটি বের করতে বলছে, ঠিক আছে। আমরা জানি যে হচ্ছে কারেন্ট ডেনসিটি এবং এইচ ভেক্টরের মধ্যে খুবই কি বলবো, কাছাকাছি একটা সম্পর্ক আছে, তাই না? একটু আগে আমরা একটা ম্যাথ থেকে, একটা ইকুয়েশন থেকে দেখছি। তো কারেন্ট ডেনসিটি আর এইচ ভেক্টরের মধ্যে যে সম্পর্কটা সেটা এখন দেখাবো। হ্যাঁ, তো সেটা হচ্ছে একটা ল এর, সেটা হচ্ছে অ্যাম্পিয়ার সার্কিটালস ল। এই লটাও এখন আপনাদের পড়ানো হয় নাই, লটাও পড়াবো যদি হচ্ছে যখন ওই ম্যাক্সওয়েল ইকুয়েশন পড়বো তখন।
কিন্তু আগেই ম্যাথটা ছিল তাই আগেই ম্যাথটা করাচ্ছি। লটা হচ্ছে কি, লটা কিছুই না, যে আমরা হচ্ছে যদি কার্ল নিই, ঠিক আছে, এইচ ভেক্টরের কার্ল, এইচ ভেক্টরের বলতে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটির কার্ল সমান সমান কারেন্ট ডেনসিটি। কার্ল বলতে কি, ডেল ক্রস এইচ ভেক্টর। আর যদি এখানে ডট থাকতো তাহলে হচ্ছে কি হতো, ডাইভারজেন্স। আর যখনই ক্রস বলবো তখন হচ্ছে কার্ল, ঠিক আছে। ডেল ডট এইচ মানে হচ্ছে তার ডাইভারজেন্স এইচ ভেক্টরের, ঠিক আছে। আর যদি ডেল ক্রস এইচ বলি তাহলে এইচ ভেক্টরের কার্ল, ঠিক আছে। এটা হচ্ছে কার্ল আর ডাইভারজেন্স মনে হয় আগে একটু বলছিলাম, তাই না? ডাইভারজেন্স তো বলছি, কার্ল মনে হয় অতটা বলি নাই। তো যাই হোক, এটা হচ্ছে আপনাদের অ্যাম্পিয়ার সার্কিটাল ল, ঠিক আছে। এই লটা খুবই ইজি। আপনাদের ওই যে ম্যাক্সওয়েলের 4টে ইকুয়েশনের মধ্যে একটা হচ্ছে অ্যাম্পিয়ার সার্কিটাল ল আর একটা গস ল, দুটাই তাহলে হয়ে গেল, ঠিক আছে। এই অ্যাম্পিয়ার সার্কিটাল লটা পরে আরো এক্সপ্লেনেশন আছে এই ম্যাক্সওয়েল ইকুয়েশনে গিয়ে, ঠিক আছে। ওকে, তাহলে দেখেন এই যেটা হচ্ছে এখানে কারেন্ট ডেনসিটি, এইচ ভেক্টরটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, ঠিক আছে। তাহলে এখন আমরা ইকুয়েশনটা লিখতে পারি যে এইচ ভেক্টর ইজ জে ভেক্টর ইজ ইকুয়াল কি, তাহলে ডেল ক্রস এইচ ভেক্টর। এই ডেল ক্রস এইচ ভেক্টরটাকে আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারি। সবসময় এটা মনে রাখবেন, যখন হচ্ছে ডট না, যখন হচ্ছে ক্রস হবে তখনই আমাদের ম্যাট্রিক্স ফর্ম চলে আসবে, ঠিক আছে। তাহলে এখানে দেখেন একটা ম্যাট্রিক্স ফর্মে লেখা আছে যে ভেক্টরটাকে, ঠিক আছে। প্রথমত কি, এই যে এটা হচ্ছে একটা কলাম, ঠিক আছে, এটা একটা কলাম আর এটা একটা কলাম। প্রথমত কলামের প্রথম রোতে দেওয়া আছে এক্স এ ওয়াই এ জেড, ওকে। তার পরের কলাম পরের রোতে দেওয়া আছে ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড, ঠিক আছে। তারপরে দেওয়া আছে এইচ এক্স এইচ ওয়াই এইচ জেড। এটা কিন্তু সম্পূর্ণটাই কার্টেসিয়ান ফর্মে, এটা কিন্তু অন্য ফর্মে হলে একটু জটিল হতো, ঠিক আছে। কিন্তু এগুলোর ক্ষেত্রে ম্যাথ গুলোর ক্ষেত্রে আমি অন্য ফর্মে দিব না, কার্টেসিয়ানেই দিব, সো ইজি হবে, ঠিক আছে। বুঝতে পারছেন? আর যদি অন্য ফর্মে দিই তাও করা যাবে, কারণ হচ্ছে আমি হচ্ছে ডেল ক্রস এইচ ভেক্টরের যদি ইকুয়েশনটা বলে দিই তাহলে তো আপনি বুঝতে পারবেন যে কেমন করে করতে হবে, ঠিক আছে। হয়তোবা ওখানে একটু ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন একটু বেশি হবে, বাট একই কথা, ঠিক আছে। এই, আচ্ছা যাই হোক, তাহলে এখন দেখেন আমরা নিয়ম কি জানি, যদি আমরা হচ্ছে এক্স টাকে ঢাকে দিই তাহলে হচ্ছে আমরা এখানে এক্স লিখতে পারি, এখানে এক্স লিখলে এক্স টাকে পুরোটাকে ঢাকে দিতে হবে, ঢাকে দিলে কি হবে, তাহলে ডেল বাই ডেল ওয়াই, মানে এক্স টাকে ঢাকে দিই বলতে এই যে এইটা, এই যে এই রোটা, ঠিক প্রবাদ আছে, কলম। আর এই কলামটা বাদ দিয়ে দিতে হয়। যদি এক্স এখানে লিখতে চাই তাহলে কি পাবো আমরা, তাহলে ডেল বাই ডেল ওয়াই ডেল জেড ডেল এইচ জেড বাই ডেল ওয়াই, ঠিক আছে, মাইনাস ডেল এইচ ওয়াই বাই ডেল জেড, এরকম না? জি ম্যাম। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে প্লাস দিছি, ঠিক আছে, তারপর আবার এ ওয়াই রাখছি। এখন আমি এটা মিশাই দিলাম, তাহলে এ ওয়াই রাখলে কি হবে, এ ওয়াই এর এটা মিশাই দিব আর হচ্ছে এইটা, মাঝেরটা নিয়ে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে কত হবে, ডেল এইচ জেড, ঠিক আছে। এটা যদি আগে দেন তাহলে একরকম হবে, কিন্তু আমাদের হচ্ছে নিয়ম মতো কি করতে হয়, এই যে এখানে মাইনাস দিলে ভিতরেরটা এভাবে লিখতে পারতেন, কিন্তু যদি এখানে প্লাস দিছি তাহলে আপনারা লিখতে হবে অবশ্যই এটা আগে নিতে হবে, এটা আগে নিতে হবে, তারপরে মাইনাস দিয়ে এটা নিতে হবে। তাহলে ডেল এইচ এক্স বাই হচ্ছে কত হবে, ডেল এইচ জেড বাই ডেল এক্স, ঠিক আছে এটা। তারপরে আবার দেখেন এবার এ জেড এর ক্ষেত্রে কি করব, এ জেড এর ক্ষেত্রেও এ এক্স এর মতনই, এ ওয়াই এর মতো না, এই ওয়াইটা শুধু একটু অন্যরকম, ঠিক আছে। এখন যেটা করি তাহলে হচ্ছে ডেল এইচ ওয়াই বাই ডেল এক্স মাইনাস ডেল এইচ এক্স বাই ডেল ওয়াই, ঠিক আছে। এটা গেল পুরা ইকুয়েশনটা। এখন আমরা তো এইচ এক্স এর ভ্যালু দেওয়া আছে, এইচ ওয়াই এইচ জেড এর ভ্যালু দেওয়া আছে, তাই না? এই যে দেখেন এটার জন্য যখন আমার জেড এর ভ্যালু শূন্য থেকে বড় বা সমান হবে শূন্যের, তখন কি হবে, এখানে এইচ এক্স কত হয় বলেন তো, এইচ এক্স এর ভ্যালু হবে 3 cos x, কারণ এ এক্স এর সাথে আছে এটা, তাহলে 3 cos x, তাই না? বুঝা গেছে এটা? হ্যালো? জি ম্যাম। আচ্ছা, তারপরে দেখেন এ ওয়াই এর সাথে আছে জেড cos x, তাহলে এইচ ওয়াইটা হবে জেড cos x। আর দেখেন যে এ জেড এর কোনো টার্ম নেই, এ জেড এর টার্ম নেই মানে এ জেড হচ্ছে 0 হবে, যেহেতু এ জেড এর কোনো টার্ম নাই উপরে, সো এইচ জেড 0। এটা যদি সমস্যা না থাকে তাহলে পরে আগাবো, বলেন তো সমস্যা আছে? আমাদের বলেন। H6 হ্যাঁ H6 হ্যাঁ
3 cos x যে হলো এই টার্মটা একটু কাইন্ডলি আচ্ছা ঠিক আছে আর বলছি, এখানে দেখেন দেওয়া আছে এই যে এই ইকুয়েশনটা। জি জি আমরা কি জানি, ধরলাম আমি একটা ইকুয়েশন লিখছি, ওটা বাদ দেন, ধরেন আমি একটা ইকুয়েশন লিখছি h ভেক্টর ইজ ইকুয়াল টু সাইন ax minus 2 cos ay plus 5 sin এখানে সাইনের একটা অ্যাঙ্গেল দিতে হবে, তো আমি অ্যাঙ্গেলই দিইনি, এটা x দিলাম সাইনের অ্যাঙ্গেল, এখানে cos এর অ্যাঙ্গেল দিলাম y, এখানে একটা অ্যাঙ্গেল দিলাম y az। এটার অ্যাঙ্গেলটা কি জেড দেওয়া যাবে না ম্যাম? যে কোনো কিছু দিতে পারি আমি, এটা এই জন্যই আমি এটা দিলাম, কারণ আমি এখানে অ্যাঙ্গেলটা ঠিক করে লিখি, নাহলে সবার আবার এটা নিয়ে সমস্যা হবে। আমি অ্যাঙ্গেলটা ঠিক করে লিখি আগে, cos, এখানে আমি y দিব না, এখানে আমি x দিব, cos x ay, ঠিক আছে? বোঝা যাচ্ছে লেখাটা? জি ম্যাম এখন দেখেন আমরা জানি যে h ভেক্টরকে আমরা কেমন করে লিখতে পারি নরমাল সেন্সে, যে h ভেক্টর ইজ ইকুয়াল কি হয় hx। জি আপনারা এটা ভালো করে দেখেন যে একটা ভেক্টরকে আমরা মান আর দিকের সাপেক্ষে লিখতে পারি, দুইটা না তিনটা একসাথে ভেক্টর হয় না, ঠিক আছে? আপনারা যেটা লিখছেন পরীক্ষাতে সেটা কি ছিল, এখানে আপনারা ভেক্টর চিহ্ন দেন নাই, দিচ্ছেন হচ্ছে ভেতরে ভেক্টর চিহ্ন, আর এখানেও ভেক্টর চিহ্ন, এরকম হয় না, ভেক্টর চিহ্ন বাইরে দিতে হয়। ভেক্টর চিহ্ন বাইরে দেওয়ার কারণ হচ্ছে যে কোনো কিছু ভেক্টর ইজ ইকুয়াল কি লেখা যায়, ওটার মান আর ওটার দিক, ঠিক আছে? জি তাহলে হচ্ছে দেখেন এটা লেখা যায় প্লাস hy, লেখা খুব খারাপ হচ্ছে কিন্তু বোঝা গেলেই হলো, হ্যাঁ? হ্যাঁ বোঝা যাচ্ছে ম্যাম, লেখা ভালো হচ্ছে। আচ্ছা hy, আচ্ছা কার যেন বাসা থেকে খুব সাউন্ড আসছে, একটু সাউন্ডটা কমায় দিয়েন, মিউট করে দিয়েন, হ্যাঁ? hz az, ঠিক আছে? তাহলে আমি যদি দুইটা ইকুয়েশন কম্পেয়ার করি তাহলে দেখেন এই x টার সাথে যেটা থাকে সেই অংশটাই হয় hx, তাহলে এই অংশটা হবে hx, আপনারা চোখ বন্ধ করে যেটুকু আছে ax এর সাথে যাই থাকুক সেটুকুই ধরে নেবেন hx, চোখ বন্ধ করে। তারপরে দেখেন ay এর সাথে আছে hy, তাহলে ay এর সাথে যে অংশটুকু আছে সেটুকুকে পুরাটুকুই ধরে নিতে হবে hy, ঠিক আছে? আর দেখেন az এর সাথে যেটুকু আছে সেটা হচ্ছে hz, ঠিক আছে? তাহলে চোখ বন্ধ করে যেটুকু আছে চুপচাপ ধরে নিতে হবে কি hz, ঠিক আছে? জি বুঝছেন? জি আচ্ছা কেউ বুঝেন না এমন কেউ? পারভেজ হাসান শুনতে পাচ্ছেন? পারভেজ হাসান, আপনারা কেউ কথা বলেন না কেন? জি ম্যাম বলেন ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম। কে বলছেন? পারভেজ হাসান? জি ম্যাম। হ্যাঁ পারভেজ হাসান বলেন তো, যদি তাই হয় তাহলে এই ইকুয়েশন অনুযায়ী যে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা অনুযায়ী আমাদের az এর সরি hz এর ভ্যালু কত হবে এই ইকুয়েশন অনুযায়ী, যেটা অনুযায়ী? ম্যাম বুঝতেছি না তো ম্যাম, এটা কি হয়? এখনই তো বুঝাইলাম, আপনারা মনোযোগ দিচ্ছেন না ক্লাসে, তাই না কেউ? মনোযোগ দিচ্ছি ম্যাম। তাহলে বলেন hx কোনটা হবে, hy কোনটা হবে, hz কোনটা হবে, যে এই ইকুয়েশন অনুযায়ী বলেন তো, ভ্যালু বলেন, hx এর ভ্যালু বলেন। hx এইচ এস 3 cos x
না, হামিদুল ইসলাম বলেন না, পারভেজ হাসান বলেন। এইচ এর ভ্যালু কত হবে? 3x হ্যাঁ বলেন। 3 3 cos that 3 cos x। x at x আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ, হইছে। আচ্ছা এবার হচ্ছে আবু বকর সিদ্দিক বলেন তো, আবু বকর সিদ্দিক। আমি যাকে যাকে জিজ্ঞাসা করবো, যদি কোনো সমস্যা না থাকে সবাই আনসার দিবেন। আবু বকর কথা বলেন। কেউ মনোযোগ দিচ্ছে না ক্লাস, আমার যেটা মনে হচ্ছে। মনোযোগ না দিলে আমি যে কষ্ট করে পড়াচ্ছি কি লাভ তাইলে? নুরুল ইসলাম বলেন তো। জি ম্যাম বলেন। আপনি বলেন যে হচ্ছে এই ইকুয়েশন অনুযায়ী এইচ ওয়াই কত হবে আর এইচ জেড কত হবে? এইচ ওয়াই হবে ম্যাম জেড কজ এক্স আর জেড জিরো ম্যাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে হয়েছে। ওকে, তাহলে হচ্ছে দেখেন, তাহলে আমি মনে করলাম যে সবাই বুঝতে পারছেন মোটামুটি যে এইচ এক্স এইচ ওয়াই এইচ জেড কেমন করে বের করবেন এই ইকুয়েশন থেকে। ঠিক আছে, তাহলে আমি বের করলাম। তাহলে এখন আমার কাজ কি? আমাদের বের করতে হবে, কোশ্চেনে দেওয়া আছে কারেন্ট ডেনসিটি, মানে এই জে ভেক্টরটা বের করতে হবে। তাহলে এটা বের করার জন্য আমার কি করতে হবে? এই যে এই ইকুয়েশন গুলোতে এখন আমার দেখেন, আমি যদি এইচ জেড কে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, দেখেন এইচ জেড এর ভ্যালু 0, তাহলে এটা 0ই হবে। তাহলে মাইনাস দেওয়া আছে, মাইনাস দিলাম। তাহলে এবার জেড কে, এই জেড এর সাপেক্ষে এইচ ওয়াই কে, এইচ ওয়াই কি জেড এর কোনো ভ্যালু আছে? হ্যাঁ আছে, দেখেন এখানে আছে জেড কস এক্স। ঠিক আছে, তাহলে যদি আমি এখন এইটা বসাই এইচ ওয়াই এর জায়গায়, দেখেন এইচ ওয়াই এর জায়গায় আমি এটা বসাবো, এই যে এখানে বসালাম এইচ ওয়াই এর জায়গায়। ঠিক আছে, আর নিচে থাকলো ডিজেড। ঠিক আছে, এখন যদি এটাকে আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? এখানে হবে কজ এক্স টা বাইর করে নিব বাইরে, কারণ এটা তো হচ্ছে ভ্যারিয়েবল না। আর জেড এর সাপেক্ষে জেড কে করলে 1 হবে। ঠিক আছে, ওই 1টা লিখলাম না। আর সামনে আছে একটা মাইনাস এক্স মাইনাস। ঠিক আছে, তাহলে মাইনাস কজ এক্স, আর এটা হচ্ছে এক্স। তারপরে সেম ভাবে প্রত্যেকটার জন্য এইভাবে ডিফারেন্সিয়েশন করবে, ভ্যালু গুলো বসায় এইচ এক্স এইচ ওয়াই এইচ জেড এর ভ্যালু গুলো বসায় এখানে ডিফারেন্সিয়েশন করে আমি এইগুলো পাবো ভ্যালু। এটুকু কি বুঝছেন? হামিদুল ইসলাম বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। আচ্ছা, আর কেউ আছেন এমন যে বুঝতে পারেন নাই? আসাদুজ্জামান আপনি বলেন তো, এই লাস্টেরটা, এই যে এই অংশটুকু আমি পাবো কেমন করে? এই যে এই অংশটুকু এখান থেকে এ পর্যন্ত, আসাদুজ্জামান কথা বলেন। জি জি ম্যাম। আমরা এই যে এই অংশটুকু কেমন করে পাবো বলেন তো? এই যে এই অংশটুকু দেখে দেখে বলেন। ওই ওই অংশটুকু এ এ যে সাপেক্ষে যদি আমরা ইয়ে করি, ওই যে আমাদের ওই যে ম্যাট্রিক্সটা আছে, ডিফারেন্সিয়েশন, যেটা ম্যাট্রিক্সের ওই ডিফারেন্সিয়েশন। কলাম এবং রো যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে ক্রস, হ্যাঁ ক্রস গুণন। না না, আমি ওটা শুনতে চাইনি, আমি বলছি যে এই লাইন থেকে আমার হচ্ছে যে এই লাইন পাইলাম। আমি ডিফারেন্সিয়েশন বলবো। হ্যাঁ, ডিফারেন্সিয়েশন কেমন করে করলাম বলেন তো? এই লাইন থেকে তো আমরা এই লাইনে আসলাম, এই লাইন থেকে আমরা এখানে আসলাম। এর মান আছে তো আমরা উপরে এইচ ওয়াই ইজ ইকুয়াল টু পাইছি জেড কজ এক্স, আচ্ছা, হুম হুম আর এইচ এক্স এর মান পাইছি আমরা হলো 3 কজ এক্স। হুম পরে কই এক্স এর সাপেক্ষে ওইটাকে ডিফারেন্সিয়েশন করছে, আর এটা হলো জেড এর সাপেক্ষে, নাকি ম্যাম? হ্যাঁ ঠিক আছে, তাহলে যদি আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে জেড টাকে আমি বাইর করে নিলাম আগে। তাহলে cos x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? কজ এক্স রে করলে তো সাইন এক্স সাইন এক্স হবে ম্যাম। sin x হবে। তারপরে এখানে মাইনাস দিয়ে তারপরে কি আসছে বলেন তো? 3 থেকে যাবে, তারপর cos x রে করলে আবার মাইনাস sin x, না sin x আসবে। এখানে কি কোনো কিছু আছে y এর সাপেক্ষে করার মতন? না ম্যাম ওটা তো নেই, y তাহলে কি সাপেক্ষে হবে? নেই। তাহলে কি হবে? 0 0, ও ম্যাম ওইটা থেকে যাবে 0। আপনি বলেন কি হবে? ম্যাম 0 হবে ম্যাম। 0 হবে? জি ম্যাম। বাকিরা বলেন, নুরুল ইসলাম বলেন কি হবে? জিরো হবে ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এটুকু বুঝলাম। তারপরে এখন দেখেন একটা জিনিস, যে আমাদের কিন্তু যে ভেক্টর বের করতে হবে এইচ এর জন্য, এইচ এর ভ্যালু দেওয়া আছে একটা এটা, আর একটা দেওয়া আছে 0। তাহলে 0 এর জন্য জেড এর ভ্যালু এইচ, এইচ ভেক্টরের সরি যে ভেক্টরের ভ্যালু কত হবে? 0 এর জন্য 0, তাই না? যখন আমি এই যে
ওপরেরটা থেকে আমি পাবো কোনটা, যখন হচ্ছে জেড এর ভ্যালু 0 অথবা 0 থেকে বড়। আর নিচেরটা কখন পাবো, যে জে ভেক্টর ইজ ইকুয়াল 0 পাবো। কেন? কারণ এইটুকুর জন্য যখন জেড এর ভ্যালু 0 থেকে ছোট, তখন এইচ এর ভ্যালু 0, তখন জেড এর জে ভ্যালু তখন 0ই পাবো। কারণ 0 সাপেক্ষে সবকিছুকে ডিফারেন্সিয়েট করলে তো 0ই পাবো, তাই না? জি ম্যাম, জি ম্যাম। এটা কিন্তু এখানে এইচ এর দুইটা ভ্যালু দেওয়া আছে। আমি কিন্তু দুইটা ভ্যালু 0 না দিয়ে, এরকম না দিয়ে আমি আরেকটা কোনো ভ্যালু দিতে পারি ম্যাথে, ঠিক আছে, পরীক্ষাতে আর কি। ঠিক আছে, ওকে। এখন নিচে গেলাম। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা কন্ডিশন, এটাকে বলা হচ্ছে বাউন্ডারি কন্ডিশন। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, প্লাস হচ্ছে ম্যাক্সওয়েলের ইকুয়েশনের জন্য। ঠিক আছে, তো এটা পড়ার আগে আমি হচ্ছে একটা ছবি দেখায় আসি। দাঁড়ান, একটা ছবি আছে, ছবিটা কি আঁকি নাই? আচ্ছা, আমি আঁকে দিচ্ছি। আচ্ছা, ছবিটা মনে হয় কোনো কারণে একটু মিস হয়েছে, আমি ছবিটা সামনের দিন দিয়ে দিব। আমি ছবিটা এখন আঁকে দিচ্ছি একটু আগে, হ্যাঁ, আঁকে বুঝা দিচ্ছি। আচ্ছা, এখন দেখেন, এখানে বলছে যে একটা সিলিন্ডারের হাইট হবে ডেল এইচ। একটা সিলিন্ডার আগে আমি আঁকি। আমি ভালো ছবিটা সামনের দিন দিয়ে দিব আপনাদের, এখানে কোনো কারণে নাই মনে হচ্ছে, আমি নিতে ভুলে গেছি হয়তোবা। আচ্ছা, ছবিটা এরকমই হবে, ঠিক আছে। এখানে একটা মাঝখান দিয়ে ভাগ করে দিচ্ছি, বাউন্ডারি কন্ডিশনে বাউন্ডারি দিচ্ছি। ঠিক আছে, বাউন্ডারি কন্ডিশনের জন্য এখানে একটা বাউন্ডারির কি দরকার সেটা দেখাবো, আর বাউন্ডারি কন্ডিশন কার জন্য সেটাও বুঝাবো। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন, এইটা হচ্ছে একটা পুরোটা সিলিন্ডার। ওকে, সিলিন্ডারটাকে আমি দুইটা ভাগে ভাগ করে দিছি। পুরাটুকুর হাইট হচ্ছে এখান থেকে এই পর্যন্তর হাইট হচ্ছে ডেল এইচ। ঠিক আছে, পুরাটুকুর হাইট ডেল এইচ। আর যদি আমি মাঝখান দিয়ে ভাগ করে দিই তাহলে কি হবে, ওপরের অংশের হবে কি, এখান থেকে এ পর্যন্ত কত হবে, এখান থেকে এ পর্যন্ত ডেল এইচ ভাই 2 না, কারণ ভাগ করে দিচ্ছি সমান ভাবে, জি ম্যাম। ডেল এইচ বাই 2, ডেল এইচ বাই 2। আর নিচেরটাও এখান থেকে, তাহলে এই অংশটুকুর হবে কত, এখান থেকে এ পর্যন্ত হবে ডেল এইচ বাই 2। ঠিক আছে, সেম সেম। তাহলে কি হবে, আরেকটা কাজ করবো আমি, কি ওপরেরটাতে মিডিয়াম 1 দিব, আর একটাতে হচ্ছে আমি মিডিয়াম 2 দিব, দুইটা মিডিয়ামের জিনিস রাখলাম। হ্যালো, আমি শুনতে পাচ্ছি না, কে কথা বলছে? হ্যালো, নেট প্রবলেম হচ্ছে মনে হয় ম্যাম। কে কথা বলতেছে আমি বুঝলাম না। আচ্ছা, যাই হোক, আহ যাদের সমস্যা হইলে আমি এখন কিভাবে বুঝবো বলেন? একটু মানে যদি শুনতে পায়ে থাকেন তাহলে হচ্ছে, যদি কারো সমস্যা হয় আমি যদি শুনতে না পাই তাহলে হচ্ছে একটু মেসেজ লিখেন আমাকে, হ্যাঁ, তাইলে বুঝতে পারবো আর কি। আচ্ছা, চ্যাটিং এর মাধ্যমে জানানো যায় ম্যাম। হ্যাঁ, চ্যাটিং এর মধ্যেও জানা যায়, মানে মেসেঞ্জারে না, আমি বলছি এখানে চ্যাটে লিখতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছেন, যদি আমি না শুনতে পাই আর কি। আচ্ছা, এখন এটা হচ্ছে মোটামুটি একটা ছবি। ঠিক আছে, এই মাঝখানেটা হচ্ছে একটা বাউন্ডারি। ঠিক আছে, এখন আমি বলতেছি যে কেন এই বাউন্ডারিটা আঁকলাম বা এটা কি মানে ছবিটার বর্ণনা দিচ্ছি একটু। ঠিক আছে, বাউন্ডারি কন্ডিশনস ফর নরমাল কম্পোনেন্ট, দুই রকমের কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে নরমাল কম্পোনেন্ট, একটা হচ্ছে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট। ঠিক আছে, এখন বলছে টু ফাইন্ড দ্য নরমাল কম্পোনেন্ট অফ বি ভেক্টর। আমরা কার কম্পোনেন্ট বের করতেছি, বি ভেক্টরের। ঠিক আছে, বি ভেক্টরটা কি, আমাদের হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। ঠিক আছে, সিলেক্ট আ ক্লোজ সারফেস, Gaussian surface in the form of a right circular cylinder as shown in the figure। এত মানে ধরেন এই ফিগারটাই দেওয়া আছে। ঠিক আছে, তারপর বলছে let the height of the cylinder be del h, পুরোটার হাইট del h, এবং বলছে be placed in such a way that del h by 2 is in medium 1, মানে এই প্রথম অংশটুকু হচ্ছে মিডিয়াম 1 এ আছে, এবং হচ্ছে সেকেন্ড রিমেইনিং del h by 2 মানে বাকিটুকু হচ্ছে মিডিয়াম 2 তে আছে। ঠিক আছে, বলছে also the axis of the cylinder is in the normal direction of the surface to the surface। বলছে যে ডিরেকশনটা আছে, অ্যাক্সিসটা আছে সিলিন্ডারের অ্যাক্সিস বলতে কি বোঝাচ্ছে, এই যে এই অংশগুলো। ঠিক আছে, মাঝখান দিয়ে একটা ধরলাম, এটা হচ্ছে সিলিন্ডার অ্যাক্সিস। ঠিক আছে, অ্যাক্সিস,
তো এই অ্যাক্সিসটা হচ্ছে যে সারফেসে ওরা আছে, মানে এই সিলিন্ডারটা আছে সেটার সাথে নর্মাল আকারে আছে এটা। আর এই সারফেস, মানে সারফেস তো আঁকা যাচ্ছে না, ধরলাম এরকম একটা সারফেস, গোটা একটা সারফেস, ঠিক আছে? ওই সারফেসের সাথে এই অ্যাক্সিসটা নরমালি আছে, ওকে? এই, আর ছবিটা সামনে দিন দিয়ে দিলে আরেকবার বুঝাই দিব, ঠিক আছে, ছবিটা দেওয়ার পরে। যাই হোক, এখন আমরা দেখি এখন কি কি করা যাবে এখান থেকে। কম্পোনেন্ট বললেন, হ্যাঁ, কি বললাম? বাউন্ডারি কন্ডিশনের কম্পোনেন্ট দুইটা কি বললেন? কম্পোনেন্ট দুটো বললাম, নরমাল কম্পোনেন্ট আর একটা ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট। ট্যানজেনশিয়াল আসবে আস্তে আস্তে, আগে হচ্ছে আমরা নরমালটা পড়তেছি, পরে ট্যানজেনশিয়ালটা পড়বো। ট্যানজেনশিয়াল শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। বাংলায় মনে হয় ট্যানজেনশিয়াল কি স্পর্শক বলে, ভুলে গেছি কি বলে। আচ্ছা যাই হোক, তাহলে দেখেন অ্যাকর্ডিং টু দ্য গস ল, আমরা ম্যাগনেটিক ফিল্ডের গস ল অনুযায়ী কি জানি, যে যদি আমি ক্লোজ সারফেস করি, কার ইন্টিগ্রেশন ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, এবং হচ্ছে যদি এটার হচ্ছে কি সারফেসের ইন্টিগ্রেশন করি, তাহলে কি হবে সেটা আমরা জিরো পাবো। একটু আগে আমরা দেখলাম, তাই না, যে আমাদের যদি এটার ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন করি তাহলে এটা জিরো পাবো, একটু আগে আমরা দেখে আসছি উপর থেকে। তাহলে এই 1 নম্বর ইকুয়েশন আমরা জানি। এখন বলছে the surface integral must be evaluated over 3 surfaces। যেহেতু সিলিন্ডার, সো কি কি আছে, একটা আছে টপ, একটা আছে বটম, উপর নিচ, আর ল্যাটারাল একটা হচ্ছে পার্শ্ববর্তী, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা এই সারফেস যেটা করব, সেই সারফেস তিনটা, আমাদের হচ্ছে সারফেস, এই যে এস এর জায়গায় এখন একটাতে লিখবো টপ, একটাতে লিখবো বটম, একটাতে লিখবো ল্যাটারাল। আমাদের প্রমাণ করতে হবে তিনটা মিলাই সমান সমান জিরো, ঠিক আছে? এটা এটা আমরা জানি, যেহেতু করাই আছে সেটা আমরা জানি। তাহলে আমরা এখন কি করব, এটাকে আরো এক্সপ্লেন করব। তাহলে লেট দ্য এরিয়া অফ দ্য টপ এন্ড বটম ইজ ইকুয়াল টু ডেল এস, মানে আমরা ধরে ফেলছি যে টপের আর বটমের এরিয়াটা সেম, ঠিক আছে? কারণ আমরা জানি আমাদের যে সিলিন্ডার আছে সেটার হচ্ছে টপ আর বটমের সবসময় সারফেস এরিয়াটা সমান হয়। আগেও অঙ্ক করছি আমরা, এটা পরীক্ষাতেও করছি, তাই না? আচ্ছা, এখন দেখেন এখানে বলছে যে as we are very much interested in the boundary condition, reduce del h to 0। মানে আমরা হচ্ছে এখানে এই del h টাকে জিরোর খুব কাছাকাছি রাখবো, ঠিক আছে? লিমিট ইউজ করব আমরা এখানে। আমরা del h বাউন্ডারি কন্ডিশন বলছি, এই জন্য আমরা যে হাইট আছে সিলিন্ডারের সেটাকে খুবই কম রাখার চেষ্টা করবো, প্রায় জিরোর কাছাকাছি। টেন্স টু জিরো বলতে বোঝাচ্ছে জিরোর খুবই কাছাকাছি কিন্তু জিরো না, ঠিক আছে? আচ্ছা, এবং the cylinder tends to boundary and only top and bottom surfaces contribute in the surface integral। যখন আমাদের মাঝখানের হাইটটা জিরোর খুবই কাছাকাছি হবে, নেগলিজিবল হবে, তখন আমরা শুধুমাত্র কি করব, ল্যাটারালটা বাদ দিব, শুধু টপ আর বটম সারফেসটা কন্ট্রিবিউট করবে, ঠিক আছে, টোটাল সারফেস এরিয়াতে, তাই না? আগে আমরা কি জানছি, টপ বটম ল্যাটারাল তিনটা যোগ করলে পুরো সারফেস এরিয়া পাই, কিন্তু আমরা যদি ল্যাটারালের হাইটটা, মাঝখানের যে হাইটটা সেটাকে শূন্যের খুব কাছাকাছি নিয়ে যাই, তাহলে কি হবে, তাহলে আমাদের কন্ট্রিবিউট করবে শুধুমাত্র টপ আর বটমেরটা, তাই না? তাই না? নুরুল জি ম্যাম। ইসলাম বলেন তো। এই আরাফাত কথা জি বলতেছেন না কেন? আরাফাত নাই, আরাফাত। তারপরে তাপস আছেন, তাপস, তাপস। আচ্ছা ঠিক আছে, তাইলে এটা গেল, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে বলছে যে the surface integrals are calculated for top and bottom surfaces only। যখন বাউন্ডারি কন্ডিশন পড়বো তখন টপ আর বটমের জন্য মেইনলি আমাদের ক্যালকুলেশন করতে হবে। These surfaces are very small, let the magnitude of normal component of b vector be bn1। আমরা b ভেক্টরের নরমাল কম্পোনেন্ট ধরলাম bn1, আর bn1 হচ্ছে মিডিয়াম 1 এর জন্য, আর bn2 টা হচ্ছে মিডিয়াম 2 এর জন্য, ঠিক আছে? একটা হচ্ছে মিডিয়াম 1 এর জন্য, একটা মিডিয়াম 2 এর জন্য। As both the surfaces are very small, we can assume bn1 and bn2 constant over their surfaces, hence we can write টপের জন্য আমরা কি লিখতে পারি, যে এখানে b ভেক্টরের ভ্যালুটা আমরা কি বলছি, বললাম যে আমরা bn1 বলতে পারি, ঠিক আছে? নরমাল কম্পোনেন্ট, b ভেক্টরের নরমাল কম্পোনেন্ট bn1, এই জন্য bn1 টাকে বের করে নিচ্ছি, এটা কনস্ট্যান্ট, ঠিক আছে? আমরা তাহলে ইন্টিগ্রেশনের মধ্যে এটা রাখবো না, শুধু ইন্টিগ্রেশনের মধ্যে রাখবো কোনটা, ds ভেক্টরকে, ঠিক আছে? আর আমরা যেহেতু এটা ধরে ফেলছি যে এটা ইকুয়াল টু কত হবে, s ভেক্টর, ডেল s ভেক্টর, ঠিক আছে? তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা ধরছি পাবো হচ্ছে ডেল s ভেক্টর। তাহলে bn1 ডেল s ভেক্টর, ভেক্টর না সরি ডেল s, ঠিক আছে? আর বটমের জন্য সেম ভাবে কি পাবো,
টপের জন্য bn1 পাশে নরমাল কম্পোনেন্ট আর বটমের জন্য নরমাল কম্পোনেন্ট হচ্ছে bn2, ঠিক আছে। আর ds ভেক্টরকে আবার ডেল s লিখলাম, তাহলে bn2 ডেল s। তাহলে ল্যাটেরালের জন্য আমরা কি পাইলাম 0, কারণ আমরা হচ্ছে ডেল h এর ভ্যালু খুবই শূন্যের কাছাকাছি নিয়ে গেছি, তাহলে এটা 0। তাহলে এখন আমরা কি করব, আমরা তাহলে এটা থেকে 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করে দিব, ঠিক আছে। Note that the negative sign is used for one of the surface integral because normal component in medium 2 is entering the surface while in medium 1 the component is leaving the surface। বলছে যে যদি আমরা টপ আর বটমকে দুইটা মানে বিয়োগ করছি, তাহলে বিয়োগ করার ফলে কি হচ্ছে, যে টপকে পজিটিভ রাখি বটমকে মাইনাস ধরতে হয়েছে। তার মানে কি একটা দিয়ে আমাদের ঢুকতেছে, একটা দিয়ে ফ্লাক্স বের হচ্ছে, ঠিক আছে। একটাকে ঢোকার জন্য ইউজ করবো, একটাকে বের হওয়ার জন্য ইউজ করবো। এই জন্য একটাতে পজিটিভ একটাতে নেগেটিভ, মানে অপোজিট চিহ্ন দিতে হবে, ঠিক আছে। তারপরে এখন আমরা কি করব, 6 নম্বর ইকুয়েশনকে এখানে এটাকে একটাকে এই পাশে রাখবো বাম পাশে, একটাকে ডান পাশে রাখবো। তাহলে রাখলে কি হবে, দুই পাশ থেকে আমরা ডেল এস টা কাটে দিব, তাহলে bn1 bn2, মানে যে নরমাল কম্পোনেন্ট গুলো আছে বি ভেক্টরের মানে ফ্লাক্স ডেনসিটির, তারা কন্টিনিউয়াস এট দ্য বাউন্ডারি, মানে তারা সমান হয়। কন্টিনিউয়াস মানে সমান বা সেম, ঠিক আছে। বাউন্ডারিতে তাদের ভ্যালু সেম। বাউন্ডারি কন্ডিশনের জন্য আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে কি, যে বি ভেক্টর মানে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটির যে নরমাল কম্পোনেন্ট গুলো সেটা সবসময় সেম হবে বা কন্টিনিউয়াস হবে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে, শোনা যাচ্ছে? এখন যে দেওয়ার সময় হচ্ছে সবাই আপনাদের সংখ্যা বাড়ে যাচ্ছে, তাই না? ম্যাম ধরতে পারছে। আমি এখন বুঝতে পারতেছি আপনারা লাস্টের দিকে বেশি ঢুকেন না। আমি সবাইকে মার্ক করে রাখবো। এখন কে ঢুকতেছে দেখি, এটা কে ঢুকলো এখনই? খালিদ খান ঢুকলো, তাই না? খালিদ খান, শোনা যায় আমার কথা খালিদ? তারপর রোকনুজ্জামান। জি ম্যাম, এখানে নেটের খুব সমস্যা, আমি এই যে বাসা থেকে একটু দূরে এসে তারপরে ঢুকলাম। কিন্তু অ্যাটেন্ডেন্স দেওয়ার আগে কেন, আগে না কেন? আমি খাওয়া দাওয়া করতেছিলাম। আপনারা না খুব ফাঁকিবাজ হয়ে গেছেন, সত্যি সত্যি। অনেকের নেটের ম্যাম, সমস্যা ম্যাম মানছি আমি আমি। ঢুকি, মাঝে মাঝে ঢুকি, নেটের সমস্যা করে বের হয়ে যায়, আবার ঢুকি, মানে আপনারা যাওয়া তো আসার ভিতরেই থাকি। আপনারা তো ধরেন কোনো সমস্যাও বলেন না, চুপচাপ থাকেন, তারপরে বেশি জন ক্লাসও করেন না। এরকম হইলে কিন্তু আমি অ্যাটেন্ডেন্সে খুব কম মার্কস দিব, বলতেছি আগে থেকেই। আমি সবাইকে অ্যাটেন্ডেন্সে মোটামুটি সেমই দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু এগুলো দেখে কিন্তু মানে আমার মনে হচ্ছে দেওয়া উচিত হবে না। আবার হচ্ছে ক্লাস ইভালুয়েশনও তো 5 মার্কস আছে, যারা রেসপন্স করে আমি তাদেরকে বেশি দিব, আমি কিন্তু বলতেছি আবারও। তখন আমাকে বলবেন না যে ম্যাডাম আমাকে কম দিলেন কেন। যারা আমার ক্লাসে বেশি রেসপন্স করে আমার সবার নামই মনে আছে, ঠিক আছে। সুতরাং এরকম করলে আমি ধরবো কিন্তু সামনের দিন থেকে, ঠিক আছে। প্রথম থেকে সবাই থাকবেন। আচ্ছা যাই হোক, আর বেশিক্ষণ নাই। তো দেখেন আমরা কি জানি, বি ভেক্টর ইজ ইকুয়াল মিউ এইচ ভেক্টর। তাহলে যদি দুপুরে খাওয়া দাওয়া করছেন? না, আমি করি নাই, আমার আপনাদের পরে আবার ক্লাস আছে, ঠিক আছে। তো আমার জন্য সমস্যা কি, একটু দ্রুত ছেড়ে দিন ম্যাম, ক্ষুধা শুনতে পাচ্ছি না আমি। কি আসাদ তুই কথা কইস না। ম্যাম বলছে একটু দ্রুত মানে ছেড়ে দিতেন, ক্ষুধা পাইছে নাকি আসাদ। ও আচ্ছা, কিন্তু এখন আসাতে যদি বেশি খিদা লাগে তাহলে অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যায়। আমি তো 30-এর আগে ছাড়তে পারবো না, বুঝলেন। এই ক্লাস মনিটরিং হয় তো, আমি আগে ছাড়লে আমার সমস্যা হয়, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে একটু দেখেন বি ভেক্টর ইজ ইকুয়াল মিউ এইচ ভেক্টর আমরা জানি। তাহলে বি ভেক্টরের এই জায়গায় দেখেন আমরা কি লিখতে পারি, এই যে bn1 ইজ ইকুয়াল কি লিখতে পারি, মিউ 2 বা মিউ 1 দিয়ে লিখতে পারি। মানে এখানে আমরা বি ভেক্টর তো সমান সমান দুই দিকে, তাহলে এখানে মিউ 1 hn1 ইজ ইকুয়াল মিউ 2 hn2 লিখতে পারি। যেহেতু bn1 আর bn2 টা সমান, bn1 ইজ ইকুয়াল লিখতে পারি কি মিউ 1 hn1, আর bn2 টা লিখতে পারি মিউ 2 hn2, তাই না? এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশনটা বুঝতে পারছেন? যেহেতু bn1 আর bn2 সমান, তাহলে আমি bn1 ইজ ইকুয়াল এখান থেকে কি লিখতে পারি, লিখতে পারি মিউ 1 hn1, আর এখান থেকে এখানে কি লিখতে পারি মিউ 2 hn2। এই জন্য এই ইকুয়েশনটা লিখছি, এটা কি বুঝতে পারছেন? ম্যাম বি ইজ ইকুয়াল টু bn1 সমান না ম্যাম? bn1 আর bn2 টা সমান, তাহলে আমি যদি b সমান সমান মিউ h লিখতে পারি,
তাহলে এখানে bn1 টার এই 1টা mu1 আর hn1 লিখতে পারি, আর bn2 এর জন্য আমি এখানে mu2 আর hn2 লিখতে পারি। ঠিক আছে, মিডিয়াম 2 এর জন্য mu2, আর মিডিয়াম 2 এর হচ্ছে h কম্পোনেন্টটা হচ্ছে hn2, আর মিডিয়াম 1 এর হচ্ছে মিউ এর ভ্যালু হচ্ছে mu1, আর হচ্ছে h এর ভ্যালু হচ্ছে hn1। এই যে এখানে লিখছি এটা। আর যেহেতু bn1 bn2 সমান, তাই আমি এটা সমান ভাবে লিখতে পারি। বুঝা গেছে? জি ম্যাম। তারপরে দেখেন, তারপরে বলছে hn1 by hn2 is equal mu2 by mu1, mu2 by mu1। ঠিক আছে, তাহলে এখন দেখেন বলছে hence the normal component of h vector is not continuous at the boundary। কারণ কি দেখেন, এখানে 1 এর সাথে এটা 2, মানে মিডিয়াম 1 এর h ভেক্টরটা মিডিয়াম 2 এর মিউ এর উপর নির্ভর করে, আর মিডিয়াম 2 এর h ভেক্টরটা মিডিয়াম 1 এর মিউ এর উপর নির্ভর করে। ঠিক আছে, এজন্য এটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস না। আর এখানে কন্টিনিউয়াস বলা হচ্ছিল কেন? কারণ এটা সমান সমান ভ্যালু, ঠিক আছে, আলাদা না। কিন্তু এখানে তো ডিফারেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, এজন্য এটা বলা হচ্ছে কন্টিনিউয়াস না। The field strengths in two medium are inversely proportional to their relative permeabilities। মানে এই স্ট্রেংথ বলতে বোঝাচ্ছে যে কি বলে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল পারমিয়াবিলিটির। এই দেখেন 1 এরটা 2 এর উপর নির্ভর করে, তাহলে ইনভার্সলি না, আর 2 এরটা 1 এর উপর নির্ভর করে। ঠিক আছে, মানে ব্যাপারটা এরকম। ইনভার্সলি কেন? এই যে এটার সাথে এটা সম্পর্ক যদি বলি, মিডিয়াম 2 এর সাথে মিডিয়াম 2 এর ম্যাগনেটিক ফিল্ডের, মিডিয়াম 2 এর পারমিয়াবিলিটির সাথে মিডিয়াম 2 এর ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি সম্পর্ক মানে কি বলবো ব্যস্তানুপাতিক। আবার দেখেন মিডিয়াম 1 এর সাথে মিডিয়াম 1 এর পারমিয়াবিলিটি সম্পর্ক ব্যস্তানুপাতিক, এজন্য বলা হচ্ছে এটা ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, এই আচ্ছা, তাইলে আপনাদের এখন অ্যাটেন্ডেন্স দিয়ে দিই। ঠিক আছে, আজকের মতন এইটুকুই থাক। কারো কোনো সমস্যা স্যার? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়ান। যারা যারা পরে আসছেন তাদের জন্য বলি যে আমি হচ্ছে অ্যাসাইনমেন্টের যে সমস্যাটা ছিল আপনাদের, ওটা একটু বলে দিচ্ছি ক্লাসের শুরুতে। ঠিক আছে, ওই জন্য একটু দেখে নিবেন, রেকর্ডিংটা দিয়ে দিলেন। এম এ মুহিব, মুহিব নাই? আচ্ছা, রিফাত বিন আব্দুল ওয়াহেদ, আরাফাত। ইয়েস ম্যাম। বাহ আরাফাত, এতক্ষণ পর ইয়েস ম্যাম। আমি আজকে সবাইকে মার্ক করে রাখবো যে কাকা আমি ডাকছি, কে কথা বলে নাই, অ্যাটেন্ডেন্সের সময় কথা বলতেছে। আমি আজকে সিরিয়াসলি মার্ক করে রাখবো সবাইকে। তারপর মোর্শেদ আলম রকি। ইয়েস ম্যাম। আচ্ছা, আরাফাত সবার প্রথমে লিস্টে আছে যে কথা বলে নাই। ঠিক আছে, আমি ম্যাম আমি একটু গ্রামের বাড়িতে আসছি ম্যাম। আমি বাড়িতে এর আগে সবসময় ঢাকাতেই ক্লাস করতাম, আমি গত পরশুদিন গ্রামের বাড়িতে আসি, এই কারণে আমার একটু প্রবলেম হইতেছে আর কি। নেক্সট টাইম থেকে আর হবে না। কস না ভাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। নুরুদ্দিন। ম্যাম আছে। ইয়েস ম্যাম। আচ্ছা, ইলিয়াস মোর্শেদ।
ইয়েস ম্যাম। তারপরে প্রান্ত দে নাইমুর রহমান, ইয়েস ম্যাম। ফাহাদ মিয়া, খালিদ খান, ইয়েস ম্যাম। ইমরানুল ইসলাম, প্লিজ। তারপরে আব্দুর রহমান শরীফ। আচ্ছা, আব্দুর রহমান শরীফ কিছুই দেয়নি না, কোনো পরীক্ষায় দেয়নি? না না, এই সেমিস্টারটা কন্টিনিউ করতেছি না আমি। আচ্ছা ঠিক আছে। নুরুল ইসলাম। ইয়েস ম্যাম। আচ্ছা, তারপরে সনেট বর্মন, ইয়েস ম্যাম। মোকাদ্দেস আলী। ইয়েস ম্যাম। কে মেসেজ দিচ্ছে আবার? সামিউল ইসলাম। আচ্ছা, তাহমিম ইসলাম রিফাত। আছে ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, পারভেজ হাসান। আছে ম্যাম। ইয়েস। ইয়েস ম্যাম। আচ্ছা ঠিক আছে। আবু বকর সিদ্দিক। ইয়েস ম্যাম। বাহ, আবু বকর কি? আমি তো অনেকবার ডাকলাম, কোনো তো কথা বললেন না। ম্যাম নেটের প্রবলেম ছিল। তাই না? জি ম্যাম। ও আচ্ছা, নেটের প্রবলেম ছিল তাই না? যাকে জি ম্যাম। এখন জিজ্ঞাসা করবো সে আমাকে সবসময় এই কথাটাই বলবে, এটা আমি শুনবো না, বুঝছেন? না ম্যাম সিরিয়াসলি নেটের প্রবলেম ছিল। আমার এখন নাম আবার মনে থাকবে। বুঝতেছি। জি ম্যাম। তারপরে উৎপল বণিক আছেন? আচ্ছা, হামিদুল ইসলাম তো আছে, রাশেদ খান, তাপস, তাপস কুমার মন্ডল, জি ম্যাম। তাপস কুমার মন্ডল। ইয়েস ম্যাম। বাহ, আমি তো এটাই দেখতেছিলাম আপনি অ্যান্সার দেন কিনা। আপনাকেও আমি অনেকবার জিজ্ঞাসা করছি। ঠিক আছে, আমি সবকিছুই মাথায় রাখতেছি। নিয়াজ মোর্শেদ রাব্বি, ইয়েস ম্যাম। তারপর সামিউল ইসলাম, ম্যাম সামিউল ইসলাম আছে ম্যাম, ওর এই মাইক্রোফোনের সমস্যা। আচ্ছা, তারপরে আসাদুজ্জামান, ও তো আছে। ইয়েস ম্যাম। আচ্ছা, ইসমাইল চৌধুরী, মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, ইয়েস ম্যাম। আশিকুর রহমান, ইয়েস ম্যাম। তারপরে রোকনুজ্জামান, জি ম্যাম। তারপর শরীফুল ইসলাম। আচ্ছা, আরেকবার বলতেছি যারা যারা মানে দিতে পারেন নাই। এম এ মুহিব, তারপরে রিফাত বিন আব্দুল ওয়াহেদ, তারপরে প্রান্ত দে, তারপরে ফাহাদ মিয়া, আব্দুর রহমান শরীফ তো নাই। আচ্ছা, উৎপল বণিক, রাশেদ খান, ইসমাইল চৌধুরী আর শরীফুল ইসলাম। ম্যাম এখন কি আমরা যাব? ম্যাম লাঞ্চ করে নিই এখন আর কি। না, সবাই যাবেন না, একটু দাঁড়াইতে হবে, কারণ হচ্ছে মানে এখনো সময় আছে তো, এখন ছাড়া যাবে না, বুঝছেন? যদি কারো কোনো মানে কি বলবো খাওয়া বাকি থাকে বা ইম্পর্টেন্ট কোনো দরকার থাকে তাইলে যান, তাছাড়া সবাই যাবেন না। এখন হচ্ছে একটু ভাইবার বিষয়ে একটু বলবো, আজকে যেগুলো পড়ালাম সেটা সম্পর্কে। ঠিক আছে, আজকে যা পড়ালাম সেখান থেকে ভাইবা কি আসতে পারে? আজকে যেটা পড়ালাম। ইমরান হাসান বলছেন? হ্যালো, হ্যালো, কে কথা বললো? ম্যাম ওই মেবি মাইক অন রেখে ভুল করে কথা বলছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আজকে আমি যেটা পড়াইছি সেটা হচ্ছে আপনাদের আগে একটা ম্যাথ পড়াইছি, ঠিক আছে? তারপর আপনাদের গস ল পড়াইছি, গস ল ফর ম্যাগনেটিক ফিল্ড আর কি। তারপরে ওখান থেকে কনক্লুশন যেটা সেটা পাইছি আমরা হচ্ছে যে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি ডাইভারজেন্স করি তাহলে সেটা 0 পাবো। ঠিক আছে, আর এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটির যে ইকুয়েশনটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে গস ল এর ডিফারেন্সিয়েশন ফর্ম। ঠিক আছে, আর যদি ইন্টিগ্রেশন ফর্ম বলি তাহলে কি হবে, ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ বি ভেক্টর ডট ডিএস ভেক্টর ইজ ইকুয়াল 0। এটার মিনিং হচ্ছে যে আমরা যদি ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন করি ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি তাহলে হচ্ছে কি করব আমরা, তাহলে আমরা 0 পাবো। ঠিক আছে, আর ডাইভারজেন্স থিওরাম অনুযায়ী এটা ওই মানে কোন একটা কিছুর সারফেস ইন্টিগ্রাল সমান সমান কি হবে, সেই জিনিসটার ভেক্টর, সেই জিনিসটার ডাইভারজেন্সের ভলিউম ইন্টিগ্রাল সমান হবে, তাহলে সেই জিনিসটার ভলিউম ইন্টিগ্রাল সমান সমানও 0 হবে। ঠিক আছে,
এখান থেকে আমি এগুলো পাইলাম। তারপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা কেমন করে অ্যাম্পিয়ার সার্কিটের লটা থেকে একটা ম্যাথ করতে পারি সেটা দেখলাম, ঠিক আছে। ওই অ্যাম্পিয়ার সার্কিটের ল থেকে আমরা দেখছি যে কোনো কিছুর বলতে ম্যাগনেটিক ফ্লাক্স ইন্টেন্সিটির কার্ল যদি আমরা করি তাহলে সেটা কার সমান হবে, তাহলে কারেন্ট ডেনসিটির সমান হবে, ঠিক আছে। আর সেটা আমরা কার্টেসিয়ান ফর্মে কমপ্লিট করলাম, ঠিক আছে। তারপর আমরা শিখলাম যে কোনো একটা ইকুয়েশন যদি আমি বলি ভাইবাতে যে এটা একটা ইকুয়েশন, এখান থেকে একটা এইচ ভেক্টরের একটা ইকুয়েশন দিয়ে দিই, বলি যদি এখান থেকে বলেন যে এইচ এক্স এর ভ্যালু কত, এইচ ওয়াই এর ভ্যালু কত, এইচ জেড এর ভ্যালু কত, তখন আপনারা ওখান থেকে এইচ এক্স, এইচ ওয়াই, এইচ জেড এর ভ্যালু পাবেন, ঠিক আছে। তারপরে আর কি পড়ালাম, আর পড়ালাম হচ্ছে বাউন্ডারি কন্ডিশন, ঠিক আছে। বাউন্ডারি কন্ডিশনের ক্ষেত্রে আমরা কি দেখলাম যে বাউন্ডারি কন্ডিশন ফর কি বি ভেক্টর মানে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, এটার ক্ষেত্রে কন্টিনিউয়াস, ঠিক আছে। আর ম্যাগনেটিক ফ্লাক্স ইন্টেন্সিটির ক্ষেত্রে আমার কি হবে, এটা কন্টিনিউয়াস হবে না, ঠিক আছে। এইচ ভেক্টরের ক্ষেত্রে আমাদের এইচ ভেক্টরটা আমাদের মিডিয়ামের পারমিয়াবিলিটির সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে। বাট আমাদের bn1 আর bn2 সমান, তার মানে হচ্ছে আমাদের ফ্লাক্স ডেনসিটিটা দুইটা মিডিয়ামেই সমান, ঠিক আছে। আর যদি এখন আমি বলি যে ফ্লাক্স ডেনসিটি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি আর হচ্ছে ফ্লাক্সের মধ্যে কি সম্পর্ক, তাইলে আমরা বলতে পারি যে আমাদের যদি ফাই মানে ফ্লাক্স ফিজিক্যাল আমাদের ইন্টিগ্রেশন সারফেস ইন্টিগ্রেশন অফ কার বি ভেক্টর ডট ডিএস ভেক্টর, ঠিক আছে। মানে আমরা যদি একটা সারফেসকে খুব ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করি, যে প্রত্যেকটা অংশের মধ্যে কতটুকু ফ্লাক্স যাচ্ছে সেটা দেখি, তাহলে সেটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা টোটাল একটা ফ্লাক্স পাবো যে ওই সারফেসে কতটুকু ফ্লাক্স আছে। আর যদি আমি বলি এটা ইলেকট্রিক ফিল্ডের সাথে কম্পেয়ার করেন তাহলে হবে হচ্ছে এই ফ্লাক্সের জায়গায় চার্জ, টোটাল চার্জ, আর বি ভেক্টরের জায়গায় হবে ডি ভেক্টর, ঠিক আছে। তো ওই জন্য বলতেছি যে প্রত্যেকটা ইকুয়েশন ভালোভাবে মনে রাখতে হবে, তাইলে কি হবে, প্রত্যেকটা ইকুয়েশন ভালো করে মনে রাখলে আমরা হচ্ছে আমি যদি পরীক্ষায় এরকম সম্পর্কিত কিছু জিজ্ঞাসা করি তাহলে সবকিছুই পারবেন, ঠিক আছে। তাহলে আমি একজনকে একটু জিজ্ঞাসা করে দিই কেমন পারে, ঠিক আছে। আহ সামিউল ইসলাম কথা শুনতে, ওর তো সমস্যা। মোকাদ্দেস আলী শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা মোকাদ্দেস আলী বলেন তো, বি ভেক্টর আর এইচ ভেক্টরের মধ্যে কোনটা কন্টিনিউয়াস, কার কন্ডিশনটা কন্টিনিউয়াস আর কে কন্টিনিউয়াস না বাউন্ডারি কন্ডিশনের ক্ষেত্রে? বি ভেক্টর ম্যাম। বি ভেক্টর কন্টিনিউয়াস না কন্টিনিউয়াস না? বি ভেক্টর কন্টিনিউয়াস। আর এইচ ভেক্টর কন্টিনিউয়াস না। কেন? কেন? এইচ ভেক্টর কার সাথে ব্যস্তানুপাতিক? এইচ ভেক্টর পারমিয়াবিলিটির সাথে না? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। এবার ইমরানুল ইসলাম। জি ম্যাম। মোকাদ্দেস আলী আপনি আমাকে আপনার রোল দিবেন, ঠিক আছে, ক্লাস শেষে। আর ইমরানুল ইসলামের জন্য কোশ্চেন হচ্ছে আপনি বলেন দেখি যে আমরা যে ইয়েটা পাইলাম গস ল, ঠিক আছে, সেই গস ল এর ডিফারেন্সিয়াল ফর্মটা কি? যদি বি ভেক্টরের কি করি তাহলে শূন্য পাবো কেমন করে বি ভেক্টরকে? ম্যাম বি ইনটু ডেল ইনটু ডেল ইনটু বি ইকুয়াল 0। আচ্ছা ডেল বলতে কি বোঝাচ্ছে, এটুকুর মিনিং কি? ডেল ডট বি মানে কি? ডাইভারজেন্স না কার্ল? ম্যাম ডাইভারজেন্স। আর বি ডেল ক্রস বি ভেক্টর মানে কি? ডাইভারজেন্স না কার্ল? ক্রস হলো কার্ল, ডট হলো ঠিক আছে। ডাইভারজেন্স, ক্রস হলো কার্ল। আচ্ছা ইমরানুল ইসলামও আমাকে নম্বরটা আপনার আইডিটা দিবেন, ঠিক আছে। আপনি আর হচ্ছে মেসেঞ্জারে দিব? মুকাদ্দেস আলী, বুঝতে পারছেন? ম্যাম মেসেঞ্জারে দিব, মেসেঞ্জার গ্রুপে? হ্যাঁ গ্রুপে দিবেন, ঠিক আছে, ক্লাস শেষে দিবেন, তাহলে আমার মনে থাকবে, জি ঠিক ম্যাম। আছে। ওকে। ঠিক আছে। আর আরেকটা কোশ্চেন করব হচ্ছে, কাকে করব? আশিকুর রহমান শুনতে পাচ্ছেন? আশিকুর রহমান, তারপরে রকুনুজ্জামান, আশিকুর রহমান, তারপরে সনেট বর্মন। আচ্ছা সময়ও শেষ হয়ে গেছে, ঠিক আছে। আমার হচ্ছে তাহলে এখন ছেড়ে দিই আপনাদের, ঠিক আছে। ভালো থাকেন আপনারা, তাহলে আমি রেকর্ডিং দিয়ে দিব, ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা আসসালামু আচ্ছা। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।